প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি, শুনতে পাচ্ছি। জি স্যার, সবকিছু ঠিক আছে। ইয়েস স্যার। ঝাপসা একটু সাবমেরিনের ইন্টারনেট জনিত কারণে এরকম মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, তবে এটা এই কয়েক সেকেন্ডের মতো থাকে, এরপর আবার ঠিক হয়ে যায়। স্যার ভিডিও ক্লিয়ার না। ওকে স্যার। ওকে স্যার। সবাই আর কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই একটু কমেন্ট করেন তো, সবাই কেমন আছেন? তবে লেখা বোঝা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। আহ আপনাদের আজকে বাংলা ক্লাস হবে। আমাদের শ্রদ্ধেয় ফুজানুর রহমানী স্যার আপনাদের ক্লাস নেবেন। স্যার আছেন। এর আগে একটু আপনাদের সাথে কথা বলতে আসলাম। আমি হচ্ছে মূলত বিদ্যাবাড়ি সার্ভিস নিয়ে কাজ করি। আপনাদের সার্ভিস দেয়াই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তবুও সার্ভিস দিতে গিয়ে হয়তো বা টুকিটাকি একটু ভুল ভ্রান্তি হতে পারে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে এই ভুলগুলো না হয়। আমরা সবকিছু চেষ্টা করে দিই। এখন আপনাদের সাথে একটু 10 মিনিট আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। 10 মিনিটের মতো করে আপনাদের সাথে একটু কথা বলবো, ওভারঅল সবকিছু, স্যারের ক্লাস, ক্লাসের রেকর্ড, পিডিএফ, তারপর হচ্ছে ক্লাস টাইমিং, সবকিছু মিলে অনলাইন কোচিং আপনাদের প্রতি সন্তুষ্ট। গুড। খুবই ভালো। সাউন্ড আস্তে আস্তে আসছে। সাউন্ড তো ক্লিয়ার আসার কথা। সাউন্ড ক্লিয়ার আসার কথা। ওকে ফাইন। আপনারা যারা যারা একটু কথা বলতে চান, বেশি সময় আপনাদের নষ্ট করব না, আমরা 10 মিনিট সর্বোচ্চ কথা বলবো। একটু আপনাদের কাছে আসলাম। আরেকটা কথা বলে রাখি, আমরা হচ্ছে বিদ্যাবাড়ি সার্ভিস হচ্ছে আপনাদের প্রতিনিধি, আপনাদেরকে নিয়ে কাজ করে বিদ্যাবাড়ি সার্ভিস। তো সেখান থেকে আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের হচ্ছে কোনো কিছু অভিযোগ, কোনো কিছু জানার থাকলে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, সার্ভিস সংক্রান্ত আমরা আপনাদের হচ্ছে ওপেন ফ্লোর করে দিচ্ছি। আপনারা যারা যারা হ্যান্ড রাইজ করেছেন সবাইকে কথা বলার সুযোগ করে দেয়া তো সম্ভব না, এখানে অনেকজন আছেন। তবে আমি কয়েকজনের নাম বলছি, সর্বোচ্চ আরেকদিন আবার বাকিদের সাথে কথা হবে। আজকে 10 জনের সাথে বা 5 জনের সাথে একটু 2 মিনিট 2 মিনিট করে কথা বলি, ঠিক আছে? এরপর স্যার আছেন, স্যার এসে আপনাদের ক্লাসটা কন্টিনিউ করবেন। প্রথমত হচ্ছে আলামিন। আলামিন হ্যান্ড রাইজ করেছেন। আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, একদম ভালো থাকি। আর আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পেরে তো আরোই ভালো লাগে। বলুন, কোনো আমি অভিযোগ, একটু জানতে কোনো চাচ্ছিলাম চাওয়া পাওয়া? শীতের বিষয়ে। একটু সাউন্ড বাড়ায় দিন তো। হ্যাঁ, আমরা শীতের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমি টাকা আপনাদের পাঠালাম তো কনফার্ম। বিসিএস এর শিটগুলো অলরেডি রেডি হয়েছে, আমরা প্রেসে দিয়েছি। এখনো আমরা ফুল বইগুলো পাইনি, আমরা 4টা বইয়ের মতো আমাদের কাছে হাতে পেয়েছি। বাকিগুলো না পাওয়া পর্যন্ত তো আপনাদেরকে দেয়া যাচ্ছে না। এখন যদি আমরা আমি তো 4টা বই টাকা পাঠাই। পাঠালাম, যে নাম্বারে যোগাযোগ করতে হচ্ছে ওখানে টাকা পাঠানোর পরে কনফার্ম যে একটা মেসেজ, এটা অন্তত মানে চেক করে জানাবো। আপনারা দুই তিনজন প্রি বলেছিল যে অর্ডার করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রি অর্ডার করেছি, বইয়ের প্রি অর্ডার করেছেন কিন্তু কনফার্মেশন মেসেজ পাননি। মেসেজ পাইনি, বলছে ওকে, চেক করে জানানো হবে দুই গুড। তিন দিন খুব হলো। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জি ভাই, এটাই আমার বলার ছিল। জি জি, থ্যাংক ইউ সো তাছাড়া মাচ। সার্ভিস নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে। বই অর্ডার করে কবে অর্ডার করেছেন ভাইয়া? কবে অর্ডার করেছেন? বুধবারে এই গত আচ্ছা, ঠিক বুধবারের দিন আছে। আমি অর্ডার করি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি এটা নোট করে রাখলাম। ইনশাল্লাহ এটা অবশ্যই আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। চেষ্টা করব যাতে করে আপনাদের এখানে কনফার্মেশন মেসেজটা যায়। তারপর এরপর কথা বলি হচ্ছে ফুয়াদ ভাইয়ের সাথে হ্যান্ড রাইজ করেছেন। যারা যারা ক্লাসে যুক্ত আছেন, এই যে আপনাদের একটা কথা বলি, ওনার নামটা ভাইয়া, আপনি মনে হয় খালি গায়ে গায়ে একটা গেঞ্জি বা কোনো কিছু নিয়ে ক্লাসে জয়েন করুন। আর সায়ান শামিম, এটা খুব খারাপ দেখায়। একটু আসসালামু ভাইয়া, আলাইকুম। আপনার ওখানে সাউন্ড হচ্ছে অনেক। আপনি একটু, আপনার এখানে মানে ফ্যান চলছে। ফুয়াদ হুসাইন। আপ- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন শুনতে পাচ্ছি, তবে আপনার এখানে মনে হয় ফ্যান চলছে। আমি শুনতে পাচ্ছি, বলুন। জি,
জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন, আপনার কোনো অভিযোগ, কোনো চাওয়া পাওয়া, কোনো কিছু বলেন, যে কোনো। আমার অভিযোগ তেমন কিছু না, আলহামদুলিল্লাহ বিদ্যালয়ের ক্লাস ভালোভাবে চলছে। জি, কিন্তু যে আপনারা বিষয়টা হচ্ছে আমাদের, আপনাদের তো অভিযোগ না থাকারই কথা, কেননা আপনাদের পছন্দ মতো সময় আপনাদের স্যার সবকিছু দেওয়া হয়েছে, ঠিক আছে। জি, জি বলুন। তারপরও যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপের কারণে। জি সেই সমস্যাটা আপনারা নিশ্চয়ই অবগত। জি তো এইটা অ্যাপ এইটা জনিত হ্যাঁ। সমস্যার কারণে জি হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা প্রচুর স্টুডেন্ট একটা ব্যাচে ক্লাস করতেছি, জি নতুন প্লাস পুরাতন সবকিছু মিলিয়ে। জি যার কারণে ক্লাসের ভিতরে যে সময়টুকু স্যার ক্লাস নিচ্ছে জি তার চেয়ে বেশি সময় বার্গেনিং হচ্ছে শুধুমাত্র এই অ্যাপের সমস্যার কারণে। জি অনেকে অভিযোগ করতেছে স্যারের ক্লাসে মনোযোগ দিচ্ছে না। জি। দেখা যাচ্ছে যে ক্লাসের যে সময়টা একটা ফিক্সড টাইম, এর বেশি তো স্যার ক্লাস নিবে না। না তো না, এই কারণ ফিক্সড আবার টাইমের স্যারের ভিতরে এখন যদি ক্লাস 8টায় হয়, 10টার পর আবার অন্য একটা ব্যাচেরও ক্লাস আছে, স্যার চাইলেও আপনাকে 20 মিনিট বেশি পড়াতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তো এই ক্লাসের সময়গুলোতে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তখন আপনাদের সার্ভিসের লোকদের ডেকে নিয়ে এসে আলোচনাগুলো করা হয়, তখন বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক, আমাদের জি সময়গুলো নষ্ট যায়। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পড়াশোনাটা জি। মানটা সেটা পাই না। এই বিষয়ে এইগুলো সমস্যা আর আচ্ছা, কি। আমি এই এই বিষয় বিষয়টা এই একটু ক্লিয়ার করি ভাইয়া। আপনার এই বিষয়টা একটু ক্লিয়ার করি, স্যার একটু বসেন, স্যার অলরেডি আছেন। এই যে আমি প্রথমে আসি এই জন্যই, যে দেখা গেল স্যার পড়াচ্ছেন, আপনারা স্যারকে নানান রকম প্রশ্ন করতেছেন, তখন স্যার বিব্রত হচ্ছে, আপনার পড়াতে সঠিকভাবে মনটা বসছে না। এজন্য সার্ভিস থেকে এসেছি, এবং পাশাপাশি আপনাদের কেয়ার লাইফ ক্লাস দেখবেন যে রুটিনে অ্যাড করা আছে কেয়ার লাইফ। আপনাদের যে যে সমস্যাগুলো, আপনারা সবগুলো নোট করে রাখবেন, যখন কেয়ার লাইফ ক্লাস হবে তখন সেখানে আপনি আপনার সমস্যাগুলো বলবেন, আশা করি আমরা সেই সমস্যাগুলো ধরে ধরে সলভ করব, ইনশাআল্লাহ আমরা সলভ করব, ঠিক আছে। আর আপনার যেটা জি, বললাম, আপনাদের প্রতি সবার প্রতি এখন রিকোয়েস্ট থাকবে যে আপনারা সার্ভিস নিয়ে যত কথা, বই, অ্যাপ, ওয়েবসাইট, নানান রকম ইস্যু নিয়ে যখন কথা থাকবে, আপনারা শুরুতে একজন কমেন্ট করবেন যে স্যার আমাদের সার্ভিস নিয়ে একটু আলোচনা আছে, আপনি আমাদের ক্লাসটা 10 মিনিট আগে শেষ করে দিন, আমরা 10 মিনিট সার্ভিসের যে ভাইয়া বা স্যার তাদের সাথে কথা বলবো। তাহলে এখানে কি হবে, আপনার ওই সময়টা লস হবে না। আর আপনারা কেউ, যেহেতু আপনারা 47তম বিসিএস, আপনাদের ভালো একটা প্রিপারেশন হতে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে। সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, ক্লাস চলাকালীন অবস্থায় স্যারদেরকে কোনো প্রশ্ন করবেন না। কেন করবেন না? লেখাপড়া বিষয়ে প্রশ্ন করবেন। আপনি যখন স্যারকে বলবেন স্যার অ্যাপ কখন কবে ঠিক হবে, স্যার বই কোথায় পাবো, ঘুরে ফিরে কি স্যার কিন্তু তথ্যগুলো সঠিকভাবে জানে না। স্যার ক্লাস নিতে আসে, ভাই স্যার ক্লাস নিতে আসে, স্যার ক্লাস সংক্রান্ত সবকিছু জানে। অনেক সময় স্যাররা তথ্যগুলো নাও জানতে পারে, সেটা স্যারের জন্য বিব্রতকর, কিংবা আপনি ওই তথ্যটা পেলেন না, এই যে আপনার সময়টা নষ্ট হলো। এই জন্য যে আপনারা আপাতত সার্ভিস নিয়ে কোনো কথা থাকলে আমার সাথে কথা বলবেন, বা আমাদের কেয়ার লাইভ আছে, কেয়ার লাইভ হবে আপনাদের, সেখানে ওভারঅল। আর এর আগে বলুন, আপাতত এখন পর্যন্ত যত স্যার দিয়েছি, বা আপনাদের যে স্যাররা ক্লাস নিচ্ছেন, সব ঠিকঠাক নাকি? কোনো হচ্ছে সবকিছু বুঝতে পারছেন কিনা? একদম ওপেন ফ্লোর, আপনারা যে কোনো কথা। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ, সুমন আহমেদ, এটা আমার নাম্বার। আপনার যে কোনো অভিযোগ, যে এই স্যার, সব স্যারই ভালো পড়ান, আর বিদ্যাবাড়িতে কোনো শিক্ষক নিয়ে কারো কোনো অভিযোগ নেই, এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক, সবকিছু জি, ওভারঅল। জি, আসলে আমাদের টিচার যারা আছে আমাদের ক্লাস জি নেয় সবাই তো বিসিএস ক্যাডার, আসলে তাদেরকে জাজ করার যোগ্যতা আমাদের নেই, জি বিশেষ করে আমার নেই। তারপরও কিছু স্যার থাকে যে তাদের পড়ানোর টেকনিক অনুসারে তারা জানেন, কিন্তু পড়ানোর টেকনিক অনুসারে হয়তো 19-20 হতে পারে। জি তো জি আমার পড়ানোর টেকনিক নিয়ে কোনো অভিযোগ নেই। জি আরেকটা বিষয় আমি বলবো যে একটা ক্লাস শেষ হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে পিডিএফটা, ওই জি। ক্লাসের যে পিডিএফটা, সেটার পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়ার জন্য দ্রুত। আচ্ছা, এটা হচ্ছে পিডিএফটা আপনাদের দেখে তো আমাদের আপনাদের যারা আমাদের পিছনের যে নায়করা থাকে, যারা ক্লাসগুলো পরিচালনা করে, অনেকগুলো ডিভাইস থাকে একটা ক্লাসরুমে। আপনি আমি সরাসরি কথা বলছি, কিন্তু এটার পিছনে যে কত শ্রম, পিছনে যে কত মানুষ কাজ করে, আসলে আপনারা জানেন, যারা হচ্ছে একটু ঘোরাফেরা করেন, কিংবা যাদের আশেপাশে স্টুডিও আছে, তারা কিন্তু এইটা ফিল করেন। তাদেরকে বলা হয়েছে, এবং তাদেরকে এটা নির্দেশনা দেওয়া আছে যে ক্লাস শেষ হওয়ার পরে পরে আপনাদেরকে এটা গ্রুপে দিয়ে দিবে। তবুও একটু দেরি হয়, কেননা এক একটা ক্লাসরুমে 5টা 6টা করে ক্লাস থাকে, 8 থেকে 10 ঘন্টা ক্লাস থাকে, একটু দেরি হয়। এটা সবাই একটু নিজের পরিবার মনে করে নিবেন, যে একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা সর্বোচ্চ সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনারা পাবেন। পরবর্তী কেয়ার লাইভে যখন কথা হবে, তখন ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের কারো কোনো অভিযোগ থাকবে না, ঠিক আছে। এটা সর্বোচ্চ চেষ্টা করব প্রতিদিনেরটা প্রতিদিন দেওয়ার জন্য। আর এরপরে যদি না পান, আপনারা সার্ভিস নাম্বারে, আমাদের যে নাম্বারগুলো আছে, 843 44, এই নাম্বারগুলো আমাদের কাছে আছে,
আপনারা হোয়াটসঅ্যাপ করলেই হবে যে ভাইয়া আমার কালকে গণিত ক্লাস হয়েছে, আমি এখনো পর্যন্ত পিডিএফ পাইনি। তাহলে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন আমরা কিছুক্ষণের মধ্যেই দেওয়ার ব্যবস্থা করে দেবো। জি ভাই অনেক ধন্যবাদ। কেউ একজন মনে কমেন্ট করেছেন যে 10 মিনিট লস হয়ে গিয়েছে। আসলে এটা লস না ভাই, 10 মিনিট লস না। এই যে কতগুলো মানুষের সাথে কথা বললাম, কত কিছু, এই মেন্টালিটিটা থাকতে হবে। আপনি কি 10 মিনিটে অনেক কিছু শিখে যেতেন কিনা, এটা থাকতে হবে। যে কতজনের কত কথা এখানে অলরেডি, কতজন, 23 জন হ্যান্ড রাইজ করেছে। 23 জন, তার মানে 23 জনের কিছু কিছু বলার আছে। আমি যদি প্রথমে এসে 2-4 জনের সাথে কথা না বলতাম, ক্লাস শুরু হলে কিন্তু এই 2-4 জন কোনো না কোনো ভাবে হ্যান্ড রাইজ করতো এবং স্যারকে বলতো যে স্যার আমি কথা বলবো। আপনাদের সাথে কেয়ার লাইভে কথা হবে। আপাতত আপনাদের মেজর যে সমস্যাটা হচ্ছে, বই অর্ডার করে কোনো কনফার্মেশন মেসেজ পাননি, এটা খুব একটা ভালো কথা বলেছেন। আর একটা হচ্ছে আপনাদের ক্লাসের যে পিপিটি, এইটা আপনারা পাচ্ছেন না। এটা ইনশাল্লাহ আমি নোট করে নিচ্ছি। আপনাদেরকে একটা বিষয় ইনশিওর করে রাখি, আপনারা যেহেতু 47তম বিসিএস, আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার লক্ষ্য আমাদের। কারণ আপনাদের সাথে আমরা পরবর্তী দিনগুলো পার করব। আপনারা থাকবেন ততদিন ধরে যতদিন আপনাদের পরীক্ষাটা না হয়। তার মানে 46 শেষ পরবর্তী আপনাদেরকে 100% এনশিওর করে যাচ্ছি। ক্লাসরুমে রেকর্ডটা তো অবশ্যই থাকবে। আপনাদেরকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দেব এবং আপনাদের আমরা সর্বোচ্চ সার্ভিসটা দেব। আপনাদের কারো যদি কোনো কিছু থাকে, অভিযোগ থাকে, কোনো কিছু বলার থাকে, সার্ভিস নাম্বারগুলোতে বলবেন। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ভালোগুলো বিষয়গুলো কেউ কখনো কোনো কিছু বলে না। বিদ্যাবাড়ির এত জনপ্রিয়তা, আমাদের অনেক কিছু নেগেটিভ বিষয় নিয়ে অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, অনেকে আমাদের ভালো চাচ্ছে না। তো এটা যদি কখনো আপনার চোখে পড়ে, আপনার কাছে যদি মনে হয় যে না এটা সে অন্যায় বলেছে, অবশ্যই সেটার আপনারা রিপ্লে করবেন, কমেন্টে রিপ্লে করবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমরা যদি আপনাদেরকে বেটার সার্ভিস দেই, বিদ্যাবাড়ি যদি আপনাদেরকে ভালো সার্ভিস দেয়, অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এটা বলতে হবে। খারাপটাও বলবেন, ভালোটাও বলবেন। যদি ভালো হয় ভালো বলবেন, যদি খারাপ হয় খারাপ বলবেন। আমি বলছি না যে আপনি ভালোটাও বলেন, দুটাই বলবেন, সবকিছু বলবেন। ঠিক আছে? তাহলে আপাতত কয়েকবার এমন করেছে গ্রুপে সমস্যা, ক্লাসের কোনো ডকুমেন্ট নাই গ্রুপে। আচ্ছা, আমরা যখন গ্রুপে নিয়ে যাব, গ্রুপে সব আছে আপু, আপনি মনে হয় ভুল করেছেন। এটা হচ্ছে আপনার হবে অ্যাপে কিছু নেই, গ্রুপে সবকিছু। ভাই এই মাথা নাড়াবেন না, আমি যদি বলি সবকিছু পেয়েছেন না গ্রুপে, ওভারঅল ক্লাস রেকর্ড পাচ্ছেন না। তাহলে উনি কমেন্ট করেছে যে উনি পায় নাই। এখন দেখুন, আপনারা বলছেন পাচ্ছেন, উনি বলছে পায় নাই। দিন শেষে কিন্তু উনি সার্ভিস নিয়ে বলবে যে আমি পাচ্ছি না, আমি রেকর্ড পাই না, পিডিএফ পাই না। ওনারাই কিন্তু দিন শেষে বলবে, যেই বলুক উনি একটা এক্সাম্পল হতে পারে। তবে একটু দেখতে হবে যে আমি এখানে আমার কোনো দুর্বলতা আছে কিনা, যে আমি আগে দেখি, শিওর হই। আপনি যখন, আমরা তো হাজার হাজার স্টুডেন্টকে সার্ভিস দেই, আপনি যখন সার্ভিসটা নেবেন তার আগে একটু রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, একটু চেক করবেন যে আমি পেলাম কিনা। যদি আপনি না পান তাহলে আপনার দুর্বলতা, হয়তো আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম, কিংবা আপনার হচ্ছে ফোনে হচ্ছে জিমেইল লগ ইন করা নেই, এটা হতে পারে। তবে একটু দেখে আপনারা অভিযোগগুলো করবেন। হ্যাঁ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। অবশ্যই আপনাদের হচ্ছে এই ব্যাচগুলোর পুরো দায়িত্বটা আমার কাঁধে এসেছে, ছোট মানুষের কাঁধে এসেছে। আপনাদেরকে অ্যাসাইনমেন্ট, আপনাদের এক্সাম, আপনাদের ওভারঅল সবকিছু টেক কেয়ার করবো হচ্ছে সার্ভিসের পক্ষ থেকে আমি। আপনাদের যতদিন কোর্সটা শেষ না হয়, ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা সার্ভিস পাবেন। আর আপনাদের সাথে বারবার জ্বালাতে আসবো আপনাদেরকে, আপনাদের সাথে অনেক কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের 16 মিনিট আমি নষ্ট করেছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আপনাদের ক্লাসটা শুরু হবে। যারা যারা ক্লাসে আছেন সবাই যদি সম্ভব হয় ভিডিও কলে ক্লাস করুন। ভিডিও হলে কি হবে, আপনি হোম টিউটরের কাছে পড়ছেন। আর যদি আপনি অফ করে ক্লাস করেন, আপনাকে একজন ডাকলো, আপনি চলে গেলেন, আপনি অন্য একটা জায়গায় গেলেন, তখন কিন্তু আপনি একটা যদি স্কিপ করে যান, একটা তথ্য মিস করে যান, দেখা গেল ওটাই পরীক্ষা আসবে। তাহলে আমি বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, থ্যাংক ইউ কবির ভাই, সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আর সবার হ্যান্ড রেইজ অপশনটা একটু নামিয়ে রাখুন, যেন নতুন করে কারো কোনো প্রশ্ন থাকলেই আমরা প্রশ্নের আলোচনা করতে পারি। আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম, একজনকে আমি জিজ্ঞাসা করবো, আমি 2 থেকে 3 জনকে, মানে হচ্ছে র্যান্ডমলি আমি 3 জনকে দ্বৈবাত ক্রমে, গণিতে একটা অঙ্ক আছে না যে দ্বৈবাত ক্রমে এত 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 করা হলে এরপরে উত্তর কি হবে। এই দ্বৈবাত ক্রমে আমি 3 জনকে আমি আনমিউট করব, যারা ভাগ্যবান হয়তো ওরাই মিউট থাকবেন। 3 জনকে আমি দ্বৈবাত ক্রমে আনমিউট করে রাখবো আমার সাথে কথা বলার জন্য। লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছিলাম, বাংলা সাহিত্যের মধ্যযুগ 47তম বিসিএস প্রিলি। আজকে আমরা পড়বো হচ্ছে অনুবাদ সাহিত্য, রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান,
রুশান রাষ্ট্রবাই বাংলা সাহিত্য। তার মানে আমরা গত ক্লাসে পড়েছিলাম বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম অংশ শ্রীকৃষ্ণ কীর্তন, এরপরে বৈষ্ণব পদাবলী এবং হচ্ছে কি মঙ্গল কাব্য। এই অংশটুকু পড়েছিলাম, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এবং বাংলা সাহিত্যের মধ্যযুগের অংশ বিশেষ। স্যার দেখলেই মন ভালো হয়ে যায়। কে গো? সাউন্ড কম। ওয়ালাইকুম সালাম, আমি আশা করছি সবার ভালো আছি। আমি আপনাদের খুব একটা কমেন্ট সেকশন ছাড়া আপনাদের কমেন্টও আজকে দেখার সুযোগ পাবো না। কারো কোনো প্রশ্ন আছে কিনা গত ক্লাস নিয়ে থাকলে একটু কমেন্টে করুন। আমি দৈবাত ক্রমে 3 জনকে মিউট করব। সবাই হ্যান্ড রেজ অপশনটা আপাতত রাখবেন না। আর যারা ক্যামেরা অফ, ওনাদের সচরাচর কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। প্রথমেই বলে নিচ্ছি, যাদের ক্যামেরা অফ ওনারা একটু কারণ বলবেন যে আপনার ক্যামেরা অফ কেন। তার প্রথম কারণটা আপনি একটু বলে নেবেন। মার্কার কোথায়? ও আচ্ছা আচ্ছা, আমি দৈবাত ক্রমে 3 জনকে মিউট করে দিচ্ছি যাদের ক্যামেরা অন আছে। তাদের মধ্যে থেকে একজন হচ্ছে দিলরুবা, তবে যেন আপনাদের 3 জনের মধ্যে কোনো সাউন্ড না হয়। এরপরে হচ্ছে মাহবুল ইসলাম, বদরগঞ্জ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন? বরিশাল থেকে স্যার। জি, বরিশাল থেকে। বরিশাল। আচ্ছা, বরিশাল। আচ্ছা, এরপরে কি আছে? মহিবুল মনে হয় বুঝতে পারছেন না। আপনি আনমিউট আছেন, আপনি আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলতে হবে। আমি 3 জনকে মিউট করে দিচ্ছি। গত ক্লাসে ছিলেন আপনি আপু? জি স্যার ছিলাম। ওকে, কি কি পড়াইছিলাম একটু সংক্ষেপে বলবেন? একটু সংক্ষেপে বলবেন যে কি কি পড়াইছিলাম। মাহবুবুল ইসলাম। স্যার মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইছিলেন, তারপরে হলো বৈষ্ণব পদাবলী পড়াইছিলেন, চণ্ডীদাসের যে ভাগ এগুলা পড়াইছিলেন, তারপরে হলো মনসামঙ্গল কাব্যের একেবারে পূর্ণ বিবরণ দিয়েছিলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা গত ক্লাস পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে প্রথম 5 মিনিটে আমি এই প্রশ্ন সলিউশন করব। মঙ্গল কাব্য নিয়ে প্রশ্ন থাকলে একটু দয়া করে কমেন্টে লিখে রাখুন। জয় চক্রবর্তী, আপনি উল্টা হয়ে আছেন আমার ক্যামেরায়, আপনি ক্যামেরা ঠিক করবেন। জি স্যার, এখন দেখা এবার ঠিক যাচ্ছে? আছে, এবার ঠিক আছে। জি, ভালো আছি। কোথা থেকে বলছেন জয় চক্রবর্তী? স্যার সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, প্রশ্ন কি আছে বলুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার মঙ্গল কাব্যের একটা প্রশ্ন আছে যে চণ্ডী মঙ্গল, জি, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। বলুন। চণ্ডী মঙ্গল না তো, এটা হচ্ছে সারদা মঙ্গল নিয়ে একটা প্রশ্ন আছে যে আধুনিক যুগের কাব্য কোনটি? এখানে দেওয়া আছে সারদা মঙ্গল, মঙ্গল। মঙ্গল। জি স্যার, এটা আমি ঠিক মঙ্গল বুঝলাম এটা না যে এটা। আধুনিক যুগের সময়ের একটা বই। এখন হ্যাঁ, ধরেন আপনি আধুনিক আজকে যুগের একটা বই কাব্য কি লিখলেন, করে হয় স্যার, মানে ধরেন এটা আজকে আপনি ঠিক একটা বুঝতে কাব্য পারলাম লিখলেন, না। কাব্য লিখলে আপনি এটা তো আপনি লিখলেন, মধ্যযুগের কাব্য। জি, আপনি ধরেন আজকে একটা কাব্য লিখলেন মঙ্গল কাব্য, নাম লিখলেন সুন্দরী মঙ্গল, শেষ। অথবা আপনি লিখলেন হচ্ছে কি আপনার নাম অথবা আপনার পছন্দের যে কোনো একটা নাম দিয়ে রহিমা মঙ্গল, করিমা মঙ্গল, সকিনা মঙ্গল, হ্যাঁ, বেদের মেয়ে জ্যোৎস্না মঙ্গল, যা মন চায় যে কোনো একটা নাম দিয়ে দিলেন, লিখছেন কত আধুনিক যুগে এসে। এই জন্য এটার নাম হচ্ছে আধুনিক যুগের মঙ্গল কাব্য। অর্থাৎ এই মধ্যযুগের মঙ্গল কাব্যের বাইরে গিয়ে এই কি আছে, গীতি কবিতা জনক কারিগরি সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমি জয় চক্রবর্তীকে রাখতে পারছি না। জয় চক্রবর্তীর এখানে একটা সাউন্ড দেখা যাচ্ছে আমার এখান থেকে। আমি আবার বিকল্প আরেকজন দৈবাত ক্রমে আরেকজনকে নিচ্ছি। ছেলেদেরকে আমি খুঁজেই পাচ্ছি না, ছেলেরা কই? মহুবুলকে বলছিলাম, উনি কথা বললেন, শুনে না। লিখন শেখ, সম্ভবত আপনি দোকানে আছেন মেবি, তাহলে আপনাকে নিলে তো সাউন্ড হবে। মৌসুমী খান, আপনি আছেন? যাদের নাম বলেছে ওনারা একটু মিউট হওয়ার চেষ্টা করবেন আর যেন কথা বলতে পারেন। জয়ন্ত, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন? স্যার আমি মাদারীপুর থেকে বলছি। মাদারীপুর। লিখন শেখ, আপনি কোথা থেকে বলছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি গোপালগঞ্জ থেকে বলছি। স্যার আমার দোকানে নেই, এটা আমার হচ্ছে পড়ার রুম। ও, স্যার ওটা হচ্ছে আমার বুক সেল। আপনি কি হল? জি না স্যার, এটা আমার বাসা। ও সরি সরি, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে লিখুন, আমি হয়তো মাঝে মাঝে সেশন নিব। আপনার যত স্যার ওই প্রশ্ন আছে। আমারও একই প্রশ্ন ছিল। ওই একটা ভাই মাত্র একটা প্রশ্ন করলো যে সারদা মঙ্গল নিয়ে।
ওই প্রশ্নটা আমারও ছিল, এই কারণে আমি হ্যান্ড রাইজ করেছিলাম। বিহারীলাল চক্রবর্তীর লেখা হচ্ছে সর্দামঙ্গল। উনি আধুনিক যুগের একজন কবি, উনি নাম দিয়েছেন সর্দামঙ্গল, কিন্তু এটা মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়। এটি ওই প্রাচীন যুগে মধ্যযুগের যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে আধুনিক যুগের মঙ্গল কাব্য। এখন আপনি যদি একটা মঙ্গল কাব্য লিখলেন, লিখে আপনি নাম দিয়ে দিলেন হচ্ছে রহিমা মঙ্গল, করিমা মঙ্গল, বা যে কোনো একটা মঙ্গল নাম দিয়ে দিলেন, তাহলে কি এটা মধ্যযুগের মঙ্গল কাব্য হবে? হবে না। এটার নাম হচ্ছে আধুনিক যুগের মঙ্গল কাব্য। আপনাদের যার যত প্রশ্ন আছে আপনি নির্দ্বিধায় প্রশ্ন করুন, নির্দ্বিধায় প্রশ্ন করবেন, তবে সেটা শর্ত হচ্ছে কমেন্টে করতে হবে। কমেন্টে করতে হবে। আমি দৈবাতক্রমে 3 জনকে মিউট করেছি, এই 3 জনই কথা বলবেন। তবে 3 জনের মধ্যে যেন কারো এখানে সাউন্ড না হয়। মনে রাখবেন, আপনি 257 জনের প্রতিনিধি। আপনার সাউন্ডের কারণে যেন অন্য কেউ বিরক্তি ফিল না করে। অনুবাদ সাহিত্য, আমরা প্রথমে যাব অনুবাদ সাহিত্য। রোমাঞ্চ ধর্মী প্রণয় উপাখ্যান, স্যার রুশাং রাজসভাই বাংলা সাহিত্য। জি বলুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে জি বলুন। পদাবলী বলতে কি বোঝায়? আমি দুই জায়গায় দুই ধরনের উত্তর পেয়েছিলাম। কি বলতে? স্যার পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী, হ্যাঁ। আপনি কি কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা ছিল বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়, আর আরেকটা ছিল যে আহ, দেবতার স্তুতি বা প্রশংসা করা। বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্বকে বলে হচ্ছে পদাবলী। বৈষ্ণবীয় ধর্মের ও গুরুতত্ত্বকে বলে হচ্ছে পদাবলী। বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্বকে বলা হয় কি? পদাবলী। বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্বকে বলা হয় কি? পদাবলী। আচ্ছা, এই জাতীয় আর যত প্রশ্ন আছে আমি পরবর্তীতে আবার সেশন নিব। আপনারা দয়া করে একটু প্রশ্নগুলো মার্ক করে রাখুন। আমি যখন সেশন নিব, আপনারা যার যত প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আশা রাখি যে গত ক্লাসের সবগুলো প্রশ্ন আপনারা গত ক্লাসের মধ্যেই শেষ করেছেন। আমার এটা দৃঢ় বিশ্বাস। যদি কেউ করে না থাকেন তাহলে করে নেবেন। স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাকিরা মেবি দেখতে পাচ্ছেন। যদি এরকম 1-2 জনের দেখা না যায় অথবা শোনা না যায়, তাহলে আপনার ব্যক্তিগত নেটওয়ার্ক প্রবলেম। যেমন একটু আগে নেট সমস্যা হয়েছে, এটা আমার এখানে সম্ভবত 20 সেকেন্ডের মতো ছিল। এটা আমার এখানে সমস্যা হলে সবার এখানে হবে। যদি কারো 1-2 জনের সমস্যা হয়, সাথে সাথে লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন, তাহলে আশা করি নেট স্বাভাবিক থাকতে পারে। আমরা প্রথমে যাব অনুবাদ সাহিত্য। আমরা যখন ওই বিসিএস তো দিতে আসছেন, যখন প্রিলি পাস করবেন, ঠেলাই পড়বেন রিটেনে গিয়ে। রিটেনে গিয়ে দেখেন এই যে অনুবাদ, প্রথম শব্দটা একটু বলে নেই। রিটেনের অনুবাদে কত নাম্বার? 50 নম্বর হচ্ছে রিটেনের অনুবাদ ইংরেজিতে। বাংলায় কত? 15 নাম্বার। ইংরেজিতে যে 50 নাম্বার, আমাদের বিসিএস বিশেষ করে ওই যে 40, 41, 43 পর্যন্ত ছিল, হচ্ছে 44 পর্যন্ত ছিল একটা রচনাতেই 50 নাম্বার। এখন যেটা দিয়েছে যে 25 + 25 দুইটা রচনা দিবে। গুড। এখানে যেটা হতো, আমরা যেটা দেখতাম, বিশেষ করে একটা বিসিএস এর কথা বলি, সেটা 40তম বিসিএস। আমার সিট পড়েছিল রিটেনে আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি থাকতাম স্যার এফ রহমান হল, হেঁটে হেঁটে পরীক্ষা দিতে যেতাম। বাহ, সব পরীক্ষা ভালোই হলো। ইংলিশ পরীক্ষার দিন 1 ঘন্টা আগে পরীক্ষা শেষ। এটা বিসিএস এর রিটেন। যেই বিসিএস এ হাতের উপর দিয়ে প্রচন্ড তুফান যাবে, মনে হচ্ছে যে এই নার্ভগুলো মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, শরীরে শক্তি নেই। যার যত শক্তিশালী মানুষই থাকুক না কেন, তার একই অবস্থা হবে। শুধুমাত্র এই একটা শব্দ দেখুন। আচ্ছা, এই যে একটা শব্দ দেখুন যে বিসিএস এর রিটেনে লেখা যায় না, শেষ করা যায় না, আন্দাজে বানায় বানায় লেখা যায়। কিন্তু যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি, ইংরেজির দিন 80% ছেলে পেলে 1 ঘন্টা আগে শেষ, তাকাতাকি করে। যদিও এখনকার বিসিএস এ তাকাতাকি করলেই ফেল, আপনি এক্সপেল, মানে নীরব বহিষ্কার। আমাদের সময় এটা ছিল না। একজনে খাতা আরেকজনে দেখতে পেত, ওই সময়টার কথা বলছি। পরীক্ষার আগে নাই, যখন গুড গভর্নেন্স নিয়ে বসছি, সুশাসন ও নৈতিকতা, লিখলাম 4-5 পৃষ্ঠা। লেখার পরে 1 ঘন্টার সময় আছে, মাথায় একটা শব্দও নেই। শুধু আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলছি। জীবনে যা পড়েছে মনে হচ্ছে যে আমি আমার জীবনে আজকেই আমার জীবনে বিসমিল্লাহ সরায় নিয়ে বসছি। আমার মাথার মধ্যে কোনো ধরনের শব্দ নেই। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো তো দূরে থাক, বাংলাতেই আমি কিছু লিখতে পারতেছি না। বাংলাতেই আমার লেখার কোনো সুযোগ নেই। যদি বাংলাও বলে, তাও আমার মাথায় আসতেছে না। পরীক্ষার আগে বা পরে অনেক কিছুই ছিল, ওই পরীক্ষার ওই সময়টার মধ্যে কমন পড়ে না। সো এই ক্ষেত্রে এই অনুবাদ বা ট্রান্সলেট যে বিষয়টা, জয় চক্রবর্তী, আপনি এখানে মনোযোগ দেন। আপনার প্রশ্ন আমি দেখেছি, আপনি উত্তর পাবেন। জয় চক্রবর্তী, আপনি এখানে মনোযোগ দেন। আপনার প্রশ্নের উত্তর আমি দেখেছি এবং উত্তর দেব। আচ্ছা, এখন আসুন। এখন মূল বিষয়টা হচ্ছে যে এই 50 নম্বরের যে অনুবাদ আর এখানকার অনুবাদ, দুইটা এক বিষয় না। যদিও আমরা ট্রান্সলেশন বলতে কি বুঝি, যে সরাসরি শব্দের অর্থ বা আক্ষরিক অনুবাদ, বিষয়টা এরকম না। এটা হচ্ছে মূল ভাবটাকে ঠিক রেখে কবিরা নিজেরা নিজেদের মতো করে সাহিত্য রচনা করেছেন। আমি 2 জনকে রাখবো, ইসলাম ধর্মের, 2 জন হিন্দু ধর্মের, কারণ আমার এখানে 2 ধর্মের আলোচনা হবে আজকে। মৌসুমী খান, দিলরুবা মেবি মুসলিম, চৈতি দাস আপনি আছেন হিন্দু ধর্মের, আরেকজনকে জি দরকার স্যার। আমার হিন্দু ধর্মের। আজকে আমার এখানে সাহিত্যটা 2টা ধর্মে বিভক্ত, সবগুলো আলোচনাই। হিন্দু ধর্মের আরেকজনকে আমি আরেকজনকে বের করতে যাচ্ছি। হিন্দু ধর্মের কে আছেন কথা বলার মতো আগ্রহী?
জয় চক্রবর্তী, আপনার এখানে সাউন্ড হচ্ছে বিধায় আমি আপনাকে রাখতে পারি নাই। এর বাইরে আর কেউ আছেন কিনা? হিন্দু ধর্মের আরেকজনকে আমি রাখতে চাচ্ছি আমার সাথে মিউটেই, মানে হচ্ছে কথা বলার জন্য। কিছু কথা বিষয় হ্যান্ড রেস অপশনে থাকতে হবে আপনাকে, হ্যান্ড রেস অপশনে থাকতে হবে, হ্যান্ড রেস। যেহেতু আমার এখানে যতগুলো ট্রান্সলেশন বা যতগুলো সাহিত্য হবে সবগুলো দুইটা ধর্মকে কেন্দ্র করেই আমার এখানে আজকের ক্লাসে সবগুলো আলোচনা। তুষার তো মনে হচ্ছে ইসলাম ধর্ম। মায়ারুল ইসলাম, না মায়ারুল ইসলাম হলে তো হচ্ছে না, আমাকে হিন্দু ধর্মে কাউকে লাগবে এখন এই মুহূর্তে। একজনকে মিউট করতে যাচ্ছিলাম, সো আমি আন্তরিকভাবে দুঃখিত। মনশ্রী দে প্রিয়া, আপনি ক্যামেরা না থাকার কারণে আপনাকে আমি অন করতে পারছি না, কারণ শব্দ হলে আপনি ইনফিনিক্স, আপনি কি হিন্দু ধর্মের? সরি, পাচ্ছি না। মৌসুমী, মনশ্রী দে পূজা, পূজা আপনি আছেন? আমি চারজনকে স্যার আমি শুনতে পাচ্ছি। জি, ওকে। আচ্ছা, মহিবুল হাসান, আপনাকে করে রেখেছি কিন্তু আপনার এখানে সাউন্ড, সরি, আপনি আমার সাথে যুক্ত হতে পারতেছিলেন না। সম্ভব হলে আমি একটু পরে আবার চেঞ্জ করার চেষ্টা করব। না, পূজাকেও রাখতে পারবো না, পূজার এখানে কেন যেন একটা সাউন্ড হচ্ছে। আচ্ছা, হ্যালো স্যার, জি বলুন, আমি হিন্দু ধর্মের। নাম কি? মৌসুমী রায়। মৌসুমী রায়। তাহলে আপনার এখানে নাম কই, ইনফিনিক্স লেখা কেন? আমার ওখানে নাম দেয়া নেই স্যার। আরে স্যার আমার মধ্যে সিলিং ফ্যানের সাউন্ড হয়েছিল, আমি ফ্যান অফ করে দিয়েছি স্যার। ওকে, ঠিক আছে মৌসুমী রায়, আপনাকে রাখলাম আপাতত। মাঝে মাঝে যখন প্রশ্ন করি তখন উত্তর দিবেন। বাংলা মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনুবাদ সাহিত্য। রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো হিন্দু ধর্মের বিখ্যাত বই। অন্যান্য পুরাণ গ্রন্থের অনুবাদের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে একটি ধারা গড়ে ওঠে যাকে বলা হয় অনুবাদ সাহিত্য। তাহলে অনুবাদ সাহিত্যের যে মূল ধারাটা গড়ে ওঠে, এই অনুবাদ সাহিত্যের মূল ধারা 15 শতকের শেষার্ধে যে ধারাটা গড়ে ওঠে শুধুমাত্র হিন্দু ধর্ম কেন্দ্রিক। হিন্দু ধর্ম কেন্দ্রিক মানে কি, এক একটা ধর্মীয় গ্রন্থ, রামায়ণ, মহাভারত, ভাগবত, রামায়ণ, মহাভারত, মহাভারত, ভাগবত প্রত্যেকটা গ্রন্থই হচ্ছে, আরো কিছু পুরাণের কিছু গ্রন্থ আছে, এগুলোকে অনুবাদ করা হয়েছিল। এটাকে বলা হচ্ছে অনুবাদ সাহিত্য। এখন আসুন, মধ্যযুগের কোনো অনুবাদই আক্ষরিক অনুবাদ নয়। যেমন এখানে আমাকে প্রথমে খেয়াল করতে হবে পেন, এটার মানে কি কলম। এখন আমি লিখলাম পেন নেম, পেন নেম মানে কি ছদ্মনাম। এখন আসুন, কোনটা কোন অর্থে এটা একটু বুঝতে হবে। ভাবানুবাদ, এগুলো মূলত কি ভাবটাকে ঠিক রেখে অনুবাদ করবেন। কবিরা মূল কাহিনী ঠিক রেখে মাঝে মাঝে নিজের মনের কথা বসিয়ে দিয়েছেন। আমরা এই জন্য দেখবো একই গ্রন্থের অনুবাদ দুইজনে লিখলেও দুইজনের অনুবাদ দুই ধরনের, এবং একজনের অনুবাদ এত বেশি জনপ্রিয় ছিল, এত বেশি জনপ্রিয় ছিল, আরেকজনের অনুবাদ কেউ পড়েই না। এতটাই জনপ্রিয় যে সেটা যদি হচ্ছে 10:1 বলি তাও এটা ভুল হবে। তাহলে কবিরা যখন এই অনুবাদ গ্রন্থগুলো অনুবাদ করেছেন, অনুবাদ করার ক্ষেত্রে তিনি কি করেছেন, তিনি নিজের মতো করে সবগুলো চরিত্রকে রূপায়ণ করেছেন। অনুবাদ সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হলো একই গ্রন্থের অনুবাদ করেছেন অনেক কবি, এবং এক একজন কবি এক একভাবে এই অনুবাদগুলো করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ হয়েছে মূলত সংস্কৃত থেকে, হিন্দি থেকে, আরবি ভাষা থেকে, ফার্সি ভাষা থেকে। সংস্কৃত, হিন্দি, আরবি এবং ফার্সি ভাষা থেকে। অনুবাদ সাহিত্যে হিন্দু লেখকদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে সাহিত্যের কথা, সাহিত্যের কথা। আর মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান, রোমান্টিক প্রণয় উপাখ্যান। মুসলিম সাহিত্যিকদের রচিত সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান হচ্ছে মুসলিম সাহিত্যিকদের রচিত সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। আর হিন্দু ধর্মের যত সাহিত্যিক আছেন ওনারা যত অনুবাদ করেছেন সকল অনুবাদের নাম কি, সাহিত্যের কথা। একটা হচ্ছে সাহিত্যের কথা, আরেকটা হচ্ছে কি অনুবাদ সাহিত্য। একটা হচ্ছে সাহিত্যের কথা, আরেকটার নাম হচ্ছে কি অনুবাদ সাহিত্য। কোন কোন ভাষা থেকে আসছে আমরা এক নজরে সবগুলো দেখবো, পরে বিস্তারিত আলোচনা করব। মূল গ্রন্থের নাম রামায়ণ, অনুবাদ করেছেন বাংলায় কৃত্তিবাস। মূল যে রামায়ণ গ্রন্থটা রচনা করেছেন বাল্মীকি। মহাভারত গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন কবীন্দ্র পরমেশ্বর। যদি কারো এখানে সাউন্ড হয়, আমার এখান থেকে আপনি অটো মিউট থাকতে পারবেন না, আনমিউট করে দিতে হবে। কোনো একজনের কাছে ঠট ঠট শব্দ হচ্ছে, এটা হচ্ছে আপনার হয়তো শ্বাস প্রশ্বাস, অথবা আপনি যেখানে ফোন রেখেছেন আপনার নেটওয়ার্ক জনিত সমস্যা। আমার এখানে 255 জন স্টুডেন্ট আছেন, 255 জন স্টুডেন্ট আছেন, সো আমাকে সবার স্বার্থ দেখতে হবে। একজন কমেন্ট করেছেন স্যার বিসিএস রিটেনের জন্য বাংলার কোন বইগুলো পড়বো। আপনি একটু ক্লাস শেষে এই বিষয়ে আমাকে কাছে জানতে চাইবেন, এই একটু পানি দিয়ে দিন। আপনি ক্লাস শেষে বিসিএস রিটেন সংক্রান্ত যত তথ্য সব আমি আলোচনা করব। ভাগবত,
ভাগবত মূল গ্রন্থটি রচনা করেছিল কি? ভাগবত পুরাণ গ্রন্থ ছিল, বাংলায় মালাধর বসু। বিদ্যাসুন্দর গ্রন্থটি বিদ্যাসুন্দরম কি আছে? বড়রুচি রচনা করেছিলেন, বাংলায় অনুবাদ করেছেন সাবিরিত খান। গোবিন্দ বিলাস, সংশোধক, রসকদম্ব এগুলো খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ না, এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা মূল আলোচনায় যাব একটা একটা গ্রন্থ। রামায়ণ গ্রন্থটার নাম কি? রামচরিত মানে রামের জীবনী অবলম্বনে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন যিনি, তার নাম হচ্ছে বাল্মীকি। রামচরিত অবলম্বনে মানে রামের জীবনী অবলম্বনে সংস্কৃত ভাষায় একটি গ্রন্থ রচনা করেছেন বাল্মীকি, তার নাম হচ্ছে কি এই রামায়ণ। এই রামায়ণ বাল্মীকির মূল নাম ছিল দস্যু রত্নাকর, বেটা ছিল একজন ডাকাত দস্যু, উনি ছিলেন একজন ডাকাত এবং হচ্ছে দস্যু। আপনাদের ঠিক আগের ক্লাসটা ছিল ওই বিক্ষু এবং প্রাচীর, বিশেষ করে নিবন্ধন রিটেনের, এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বিক্ষু একটা ডাকাত ছিল, প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প, এটা মাত্রই আমরা শেষ করে এই ক্লাসে ঢুকলাম। এখন আসুন, এই দস্যু রত্নাকরের সাথে বিক্ষুর পার্থক্যটা কোথায় ছিল? সে ছিল লম্পট আর সে শুধু ছিল দস্যুই। এই সপ্ত কাণ্ডে মানে 7টা খণ্ডে বিভক্ত হচ্ছে এই রামায়ণ। 24,000 অনুষ্টুপ রয়েছে। অনুষ্টুপ মানে হচ্ছে সংস্কৃত ছন্দ। এই শ্লোকে রচিত হয়েছে কি সুবৃহৎ বাল্মীকি রামায়ণ রচিত হয়েছে। এরপরে আসুন, অনেকের অনুমান সপ্তকাণ্ডের প্রথম কাণ্ড হচ্ছে বালকাণ্ড, শেষ কাণ্ড হচ্ছে উত্তরাকাণ্ড। এগুলো দরকার নেই, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র সপ্তকাণ্ডে বিভক্ত, কারণ বাকি 5টি কাণ্ডের কাহিনী সুসংহত এবং মহাকাব্যে রচিত। যারা হিন্দু ধর্মের মিউট আছেন, ওনারা কি এই বই কখনো পড়েছেন অথবা দেখেছেন কিনা? দুইজন চৈতি জি না স্যার। পড়েন নাই। আরেকজন কে ছিল? ইনফিনিক্স। স্যার পড়ি নাই। আপনার নামটা কি বলছেন? মৌসুমী রায়। মৌসুমী রায়। আচ্ছা, আমি সরি, আন্তরিকভাবে তুষার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাকে প্রথমে বুঝতে পারিনি, কারণ আমার রুমমেট ছোট ভাইয়ের নাম তুষার, সে মুসলিম ছিল। আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি, পরবর্তীতে আবার চেষ্টা করব। ওকে, এখন আসুন, রামায়ণের প্রথম অনুবাদক হলেন 15 শতকের কবি কৃত্তিবাস ওঝা। আমরা দেখবো অনেকেই রামায়ণ রচনা করেছেন, অনুবাদ করেছেন। কৃত্তিবাস ওঝা তিনি হলেন প্রথম এবং শ্রেষ্ঠ। তার মানে একজন অনুবাদ করেন নাই, শ্রেষ্ঠ মানে বলেছেন কি কয়েকজন অনুবাদ করেছেন, তার মধ্যে তিনি সবচেয়ে ভালো রচনা করেছেন তিনি। কৃত্তিবাসের রামায়ণ বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয়, শুধুই যে শ্রেষ্ঠ তা না, জনপ্রিয়, বহুল পঠিত কাব্য, সবাই এইটাই বেশি পড়ে। তিনি রামায়ণের মূল কাহিনীতে সামান্য পরিবর্তন এনেছিলেন। কি পরিবর্তন এনেছিলেন? চরিত্রগুলোতে বাঙালি বৈশিষ্ট্য দিয়েছেন, এতটুকু পরিবর্তন। তিনি তার চরিত্রগুলোতে বাঙালি বৈশিষ্ট্য প্রয়োগ করেছিলেন। দিলরুবা, আপনার এখানে সাউন্ড হচ্ছে, সাউন্ড কিসের? ইনফিনিক্স সাউন্ড হচ্ছে না, এটা করা যাবে না দাদা, এটা করলেই তো আমি বিপদে পড়ে যাচ্ছি। আমার এখানে সাউন্ড হচ্ছে না স্যার। মানে এটা আপনি বুঝতে পারবেন না। এখন হচ্ছে একজন কমেন্টে লিখছেন আমার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে, বাকিরা কি আমাকে ঠিক ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। যারা আস্তে শুনতে পাচ্ছেন ওনারা তাহলে আপনার ব্যক্তিগত নেট প্রবলেম। তুষার, যারা আস্তে শুনতে পাচ্ছেন ওনারা স্যার তাহলে, শুনতে পাচ্ছি। জি, যারা শুনতে পাচ্ছেন আস্তে ওনাদের ব্যক্তিগত নেটওয়ার্ক সমস্যা, যেহেতু বাকিরা সবাই শুনতে পাচ্ছে, আমি কমেন্টে দেখতে পাচ্ছি বাকি সবাই শুনতে পাচ্ছে, সো এই জন্য আপনার এটাকে ব্যক্তিগত নেটওয়ার্ক সমস্যা, এটাকে আপনাকে ঠিক করতে হবে। নেটওয়ার্ক আপনার কারণে এই সমস্যাটা হয়েছে। ওকে, আসুন, তার এই রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন? কৃত্তিবাস ওঝা। তিনি কেন সবচেয়ে বেশি জনপ্রিয়? কারণ হচ্ছে তিনি বাঙালি বৈশিষ্ট্য তিনি চরিত্রগুলো দিয়ে দিয়েছেন। তিনি শ্রেষ্ঠ অনুবাদক, যে কয়জন অনুবাদ করেছেন তার মধ্যে। এই কারণে বাংলায় তার কাব্য অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এটি প্রথম মুদ্রিত হয় 1802 থেকে 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনের পক্ষ থেকে। এই শ্রীরামপুর মিশন কেন আমরা আগামী আধুনিক যুগের প্রথম ক্লাসে পড়ব। মিশনারির ছাপাখানায় উইলিয়াম কেরির উদ্যোগে তৈরি করা হয়। উইলিয়াম কেরি এমন কিউট একজন মানুষ, উনি বুঝতে পেরেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য মুসলিমদের সাথে অথবা হিন্দুদের সাথে কখনোই বৈরী সম্পর্ক রেখে আমি আমার খ্রিস্টান ধর্ম প্রচারে কখনোই ভালো করতে পারবো না। খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসারের জন্য তিনি যে কাজ করেছেন মুসলিমদের জন্য, ওনার পক্ষ থেকে তার পূর্বেই এই শ্রীরামপুর মিশনারির পক্ষ থেকে তৈরি করা হয় এই ব্রিটিশ উপমহাদেশের প্রথম সরকারি মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা। হিন্দুদের জন্য পরবর্তীতে তৈরি করা হয় সংস্কৃত কলেজ এবং হচ্ছে কি হিন্দু কলেজ। যদিও প্রতিষ্ঠার ইতিহাসটা আমরা একটু বিভিন্ন ভাবে দেখতে পাই। তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুদের মন জয় করে হলে তাদের মধ্যে থেকে কাউকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো সম্ভব। মুসলিমদের মন জয় করে কখনো ঘাড় ধরে কখনো কাউকে ধর্মান্তরিত করানো সম্ভব নয়, এটা তিনি বুঝতে পেরেছিলেন। বিদায় আমরা দেখি তারা 200 বছর
সেই পলাশির আম্রকানন থেকে, সেই বক্সারের যুদ্ধ থেকে শুরু করে একেবারে ব্রিটিশ শাসন অর্থাৎ সরকার শাসনের পূর্ব 100 বছর, পরবর্তী 100 বছর কখনোই আমাদের সাথে তারা খুব ভালো ব্যবহার করেনি। তারা শুধুমাত্র আমাদের সাথে একটা কাজই করেছেন, সেটার নাম হচ্ছে শোষণ, নিপীড়ন, নিপীড়ন, নিপীড়ন। তাদের নিপীড়নের কারণেই আমাদের এই উপমহাদেশে ঘটে গিয়েছিল দুটি বিষয়। এটার নাম ছিল মনন্তর ঘটেছিল। কয়টা মনন্তর এবং কত সালে, কমেন্টে লিখুন। কত কত সালে মনন্তর হয়েছিল বাংলায়, এবং প্রথম মনন্তর কখন এবং শেষ মনন্তর কখন? 1776 সালে তাদের প্রথম মনন্তর শুরু হয়। মনন্তর মানে মানুষের মৃত্যু হয় দুর্ভিক্ষে। তারা আমাদের উপর এতটাই নিপীড়ন করেছিল, এতটাই জুলুম করেছিল, অত্যাচার করেছিল যে আমাদের সব খাবার নিয়ে গেল। আমাদের সকল খাবার নিয়ে যাওয়ার পর আমরা না খেতে পেরে, না খেতে আমাদের এই অবস্থা হয়। 1770 বা 1176 প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 1943 50-এর মতো। অথবা 1350 সাল, 50-এর মন্বন্তর যেটাকে বলা হয়। তাহলে দেখুন, তারা আমাদের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি, কিন্তু হঠাৎ করে আমাদের জন্য খুবই 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 আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে তৈরি করে দিল ফোর্ট উইলিয়াম কলেজ, একটা ট্রেনিং সেন্টার। যখন আপনারা ওই যে গভর্নমেন্ট জবে জয়েন করবেন, বিসিএস এর ক্যাডার বা নন ক্যাডারে জয়েন করবেন, তখন আপনাদেরকে বুনিয়াদী প্রশিক্ষণ দেবে বিভিন্ন সরকারি ট্রেনিং প্রতিষ্ঠানে। হতে পারে বিয়াম ফাউন্ডেশন, হতে পারে হচ্ছে আরডিএ ওই যে বগুড়া, হতে পারে হচ্ছে আপনার বার্ড আক্তার হামিদ খান, অথবা গাজীপুরের টেলিফোন শিল্প সংস্থা। আরো কিছু বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ট্রেনিং দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান সরকার তৈরি করে রেখেছে। ওখানে যাওয়ার পর বাহ, ভিআইপি লাইফস্টাইল কাকে বলে। হ্যাঁ, আপনি যে একজন অফিসার হয়েছেন, হ্যাঁ, এটা একটা ইয়ে একটা ভাব চলে আসবে প্রথমবার। অথবা যদি অ্যাডমিন বা পুলিশ ক্যাডারে আসেন, তাহলে সেটা ভিন্ন কিছু হবে। একটা সাউন্ড আমি তাও পাচ্ছি, পারিপার্শ্বিক সাউন্ডটা কার এখানে আসছে আমি ধরতে পারছি না। বারবার বলছি, আমার এখানে সাউন্ড হলে আমার 250 স্টুডেন্টের জন্য আমার সমস্যায় আমি শিকার হচ্ছি। আপনার আগে থেকে একজন আনমিউট ছিলেন, উনি কে? আনমিউট আগে থেকে সম্ভবত ওই যে কবিরদা যখন পড়েছিল, সার্ভিস যখন কথা বলেছিল, তখন মনে হয় এইসব সমস্যাটা হয়েছে আপনাদের। মৌসুমী খান আপনি আছেন, চৈতি দাস আপনি আছেন, দুইজন। আর কে? তুষার আছেন, তুষার, চৈতি, মৌসুমী, আর কারে জানি জি করেছিলাম স্যার। তো ভুলে গেছে। আরেকজন কে? আর মিউট কে আছেন? মহিবুল তো মিউট না। সাউন্ডটা হচ্ছে কোথায়, কার এখানে হচ্ছে? হ্যাঁ, এই দেখো তো, এই সাউন্ডটা কার এখানে হচ্ছে? যার এখানে সাউন্ড হচ্ছে এখন মিউট কি আছেন আপনি নিজেও জানেন না আপনি মিউট আছেন। যে নাম বলেছে এই নামের বাইরে কেউ মিউট থাকলে নিজে আনমিউট হয়ে যান দয়া করে। দেখেন তো আপনাদের কারো এখানে শো করে কিনা, যে সাউন্ডটা কার এখানে হচ্ছে। যদি কারো এখানে শো করে, তাহলে আমাকে একটু কমেন্ট করবেন, আমি ওনাকে আনমিউট করবো। জি স্যার, নয়সে ক্লাস মনোযোগ নষ্ট হচ্ছে। যদি কারো এখানে শো করে, আচ্ছা, তাহলে আপনি এটা আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি সাথে সাথে ওনাকে আনমিউট করে দেবো। এখন আসুন, উইলিয়াম কিরের উদ্যোগে এটা সর্বপ্রথম কি হয়, মুদ্রিত হয়। 17 শতকের কবি চন্দ্রাবতী, তার মানে মহিলা কবি, রামায়ণের অনুবাদ করেন। এটা বিশেষ প্রশ্ন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। ওনার নাম হচ্ছে কি, চন্দ্রাবতী। ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলা। এখন ময়মনসিংহ না, তৎকালীন সময় বৃহত্তর ময়মনসিংহের একটা মহকুমা ছিল কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে। কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে তার বাবা ছিল দ্বিজ বংশীদাস। তার বাবা ছিল হচ্ছে দ্বিজ বংশীদাস, সেই মধ্যযুগের একজন বিখ্যাত কবি। এই দ্বিজ বংশীদাসের বিদুষী কন্যা হচ্ছেন কে, চন্দ্রাবতী। চন্দ্রাবতীর জীবনের বহুত উত্থান পতন আছে। বহুত উত্থান পতনের পর তিনি পরবর্তীতে যখন কি করলেন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন। তিনি হলেন কি, চন্দ্রাবতী হচ্ছে মনসা মঙ্গলের কবি দ্বিজ বংশীদাস এর বিদুষী কন্যা। বিজ্ঞান, হ্যাঁ, বিদ্যানের শ্রীবাচক হচ্ছে কি, বিদুষী। তাহলে আমরা প্রথমে পেলাম এই কৃত্তিবাস ওঝা। তুষার, আপনাকে সময় দিয়েছে 1 মিনিটে, 2 মিনিটে আপনি আলোচনা করবেন এই বাল্মীকি, সে একজন দস্যু রত্নাকর থেকে, ডাকাত থেকে কি করে পৃথিবীর শ্রেষ্ঠতম, হিন্দু ধর্মের শ্রেষ্ঠতম একজন ব্যক্তি হলেন। বাল্মীকির রামায়ণ, ওই পোকার ডিবির উপর বসে বসে তিনি তপস্যা করতেন। হাউ ক্যান পসিবল, কেমনে সম্ভব? সময় 2 মিনিট, একটু আলোচনা করুন, বাকি সবাই শুনুন। আদাব স্যার। জি, বলুন। স্যার ভালো আছেন? জি ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? স্যার দিনাজপুর থেকে। জি বলুন। স্যার
প্রথমত রামায়ণের যে বাল্মীকি ইনি তো প্রথমত ইনি দস্যু রত্নাকর ছিলেন। তো ইনি যখন মানে বনে টনে থাকতেন, বনে জঙ্গলে থাকতেন, ওই সেইভাবে মানুষকে মানে ছিনতাই করতেন, চুরি ডাকাতি করতেন। তো এক সময় এরকম করতে করতে এক সময় ওই পথ দিয়ে ভগবানের ছদ্মবেশে যাচ্ছিল, ব্রহ্মা যাচ্ছিল। তো যাওয়ার সময় তারাও ছদ্মবেশে যাচ্ছিল, তারা দেবতা আকারে যাচ্ছিল না, তারাও ছদ্মবেশে যাচ্ছিল। তো যাওয়ার সময় তাদেরকেও ধরে ফেলে। তো ধরে ফেলার পর তারা তো দৈব, তারা তো সবই জানে। তো তারপর দস্যুরত্নকে জিজ্ঞাসা করে যে তুমি যে এই পাপ কাজ করতেছো, এই পাপ কাজের ভাগী কে হবে পরবর্তীতে? বলছে, কেন আমি পাপ কাজ করতেছি, আমার স্ত্রী সন্তান, আমার বাবা মা সবাই। তখন দেবতাদের কথা শুনে উনাকে বাড়িতে পাঠিয়ে দিছে যে গিয়ে শুনে আসো যে কে তোমার পাপের ভাগী নিতে চায়। এখন বাড়িতে গিয়ে তার বাবাকে বলছে যে বাবা, আপনি কি আমার পাপের ভাগী হবেন? বাবা বলছে, কেন হব? ছোটবেলা থেকে তোমাকে বড় করছি, এখন তুমি আমাকে খাওয়াবা, এটাই তো নিয়ম। একে একে সবাইকে বলছে, সবাই না সাপোর্ট করছে। তারপর বাকিটা বলবেন রত্নাকর সৈয়দী দাস, বাকিটা বলুন, দ্রুত শেষ করবেন। স্যার দাদাটা ভালো বলতেছে, দাদারটাই শুনি, আমি পারি না দাদারটা স্যার। লাগবে না, দিদিরটা শুনবো, বাকিটা বলেন। স্যার আমি এমনি কথা বলতে পারি না ঠিক মতো, আমি হ্যাঁ, খুব অগোছালো ভাবে কথা বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন তো স্যার, দ্রুত শেষ করবেন। ওকে, থ্যাংক ইউ। তারপর স্যার যখন আসলো, আসার পর উনি তাদের পায়ে পড়লো, যে কেউ তো ভাগী হতে চাচ্ছে না, এখন আমি কি করব? তখন ওই দেবতারা তাকে বলল যে তুমি রাম 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 নাম শুরু করো। তো সে এতই পাপী ছিল যে রাম নামটা পর্যন্ত করতে মানে সে কি পারতেছিল রাম না। বলতে পারছিল? তখন না, রাম রাম বলতে পারতেছিল না, এতই পাপী ছিল। সে অন্য কিছু বলতেছিল, কি বলতেছিল? হ্যাঁ, মরা 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 বলছিল। হুম। এই মরা মরা বলতে বলতে রাম রাম চলে আসছে। তো সেই থেকে মানে এই রাম রাম করতে ধ্যানে মগ্ন ছিল। তো ধ্যানে থাকতে থাকতে এক পর্যায়ে ওনার শরীরের চারিদিকে উড়ির ঢিপি তৈরি হয়ে গেছে। তো অনেক বছর পর ওই ওই রাস্তা দিয়ে আবার দেবতারা যাচ্ছিল, যাওয়ার সময় রাস্তার পাশ থেকে শুনতে পাচ্ছে রাম রাম ধ্বনি। তো তারপর তারা মনে করতেছে যে কোথা থেকে আসতেছে, তখন তারা গিয়ে দেখে যে উড়ির ঢিপি থেকে আসতেছে। তো তখন কোনো কারণে বর্ষণের ফলে এই ইন্দ্রদেবের বর্ষণের ফলে সেই উড়ির ঢিপিটা ভেঙে যায় এবং তারা দেখে সেখান থেকে কেবল শুধু কঙ্কাল থেকে আওয়াজ আসছে রাম রাম। তো আচ্ছা, তখন আপাতত এই পর্যন্ত রাখলাম। আমরা যাব চৌপ্য চক্রবর্তীর কাছে, এটা পরবর্তী বিষয়। ইসলাম ধর্মের একটা ইতিহাস ঐতিহ্য আছে, সেটা হচ্ছে ধন্য ধন্য মেরা সিলসিলা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, সেই নিজাম ডাকাইতের পালার পূর্ববঙ্গ গীতিকার একটা অংশ। এইটা আপনারা কেউ জানেন কিনা, যে নিজাম ডাকাইত থেকে সেই আউলিয়া কি করে হলো? 99টা খুনের ঘটনা, কেউ বলতে পারবেন কি? শেখ রাসেল, আপনি কি বলতে পারবেন? পারবেন না। এমডি আলামিন, আপনি কি বলতে পারবেন? পারবেন না। তাহলে পারবে কে? জানি না, সবাই জানি না। আচ্ছা, সুরাইয়া হক সুরভি, আপনি কি বলতে পারবেন? পারবেন না, কেন? কেন? জানি না এই ব্যাপারে। জানি না, জানি না, জানতে তো হবে। এখান থেকে আমার ছোট ভাইয়ের 43তম বিসিএস এর ভাই ভাই ওর একটা প্রশ্ন করেছিল, ও বিসিএস ইরিগেশন ক্যাডারে ফার্স্ট হলো। তাকে এখান থেকে একটা প্রশ্ন করেছিল, একটা গান ধরেছিল বিসিএস এর ভাই ভাই। আচ্ছা, মহিবুল আলম বদরগঞ্জ, আপনি বলতে পারবেন? আরে, আচ্ছা, কেউ পারেন না? না স্যার। আচ্ছা, এখানে ঘটনাটা কথিতটা এরকম, আমাদের একটা হাদিসের মধ্যে ইসলাম ধর্মের বিষয়টা এরকম আছে যে এসটি ইউসুফ, আমি প্রথম থেকে দেখতে পাচ্ছি আপনার নেটওয়ার্ক মেবি সমস্যা করছে, আপনি একটু লিড নিয়ে আপনি আবার জয়েন করুন। ইসলাম ধর্মের একটা বিষয় আছে, আমরা প্রথমে যাচ্ছি যে একদা এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। বনি ইসরায়েলের একটা ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পর তার সামনে দিয়ে একজন হুজুর যাচ্ছে, দরবেশ যাচ্ছে, ধর্মীয় ব্যক্তি যাচ্ছে। এই ধর্মীয় ব্যক্তি তারা বলে, এই বেটা, এত পাপ কাজ করে কেন? সে বললো, পাপ কাজ কি সাধে করি? আমার সংসার চালানো লাগবে না? আচ্ছা ঠিক আছে, এই পাপের ভাগিদার কে হবে? ঘটনা সেম সেম ঘটনা। বললো যে পাপের ভাগিদার আমার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, সবাই হবে। বললো, তাই নাকি? যাও জিজ্ঞাসা করো। বললো, হ্যাঁ আমি জিজ্ঞাসা করি, আর তুমি এদিক দিয়ে পালাও। বললো, না, তুমি এক কাজ করো, আমার হাতে পায়ে বাইদা গাছের সাথে বাইদা রাখো। সে, তার হঠাৎ করে তার মনের মধ্যে একটু বোধোদয় হলো যে আচ্ছা ঠিক আছে, রেখে যাই। বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই বললো যে না 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 না, এটা পাপের ভাগিদার কেউ হবে না। এখন আসুন, আমি আমার ধর্মীয় বিষয়টাকে বাদ দিলাম,
আমি যাচ্ছি ময়মনসিংহ গীতিকার সাথে পূর্ববঙ্গ গীতিকার যে অংশটুকু, নিজাম ডাকাতদের পালা, মানিক ডাকাতদের পালা, কাফন চোরা। না মানিক ডাকাতকে আমরা বলি না মাইনকা চিপাই পড়েছি, মাঝে মাঝে তখন থেকে এদিকেও যাইতে পারি না এদিকেও যাইতে পারি না, মাইনকা চিপাই পড়েছি আমি। আর এই চাকরি হয়েছে এই চাকরি হয়েছে, এখন একটা চাকরি করতেছি, এদিকে যাব নাকি এদিকে যাব, হ্যাঁ তখন মাইনকা চিপাই পড়েছি, কোনটা থেকে কোনটা করবো। এটাকে আমরা বলি সচরাচর মাইনকা চেপা। কেন? ওই যে মানিক ডাকাতের পাল্লাই পড়লে মানুষ যে চাপার মধ্যে পড়ে যেত, হয়তো আঙ্গুল কাটো, নাহলে রক্ত দেও, নাহলে হাত দেও, নাহলে পা দাও, এরকম একটা কিছু বিষয় ছিল। তখন এখানে একটু খেয়াল করবেন, এটাই আমার ক্লাস, এটাই আমার ক্লাসের আলোচনা। তখন উনি সবার কাছে জিজ্ঞাসা করলেও কেউ তার দায়ভার নেয় না, তোমার পাপের ভার আমি নিব। আমার বউকে যদি জিজ্ঞাসা করে, নেই তোমার হাজবেন্ড এত এত পাপ করছে, ভার নিবা? নিব না। যদি বলে 100 টাকা ঋণ করছে, বলবে হ্যাঁ নিব। আমার বাপেরে গিয়া বলেন, এই তোমার ছেলে তো এই অন্যায় করছে, পাপের ভাগ নিবা? বাবা না করবে। আপনার ক্ষেত্রে সেম, আপনার পাপের ভাগ দুনিয়ার কেউ নেবে না। যারা যারা আপনাকে দিয়ে সুবিধা নিচ্ছে কেউ নিবে না, আমার সন্তান নিবে না, আমার বাবা নিবে না, আমার ভাই বোন কেউ নিবে না। এখন আসুন, তখন এই লোক ওই দরবেশের কাছে আসলো, এসে বললো, আচ্ছা তাহলে আমার খুব অনুতপ্ত, আমি একেবারেই লজ্জিত, অনুসূচিত, আমি কি করলে ক্ষমা পাবো? সে বললো, এটা আমি বলতে পারবো না, অমুকের কাছে গেলে তুমি এটা জানতে পারো, অমুক বলতে পারবে। এই বেটা, অমুক বলতে পারবে না, তুই আমার অনুশোচনা ঢোকাই লেগেন। শেষ, 1 অব্দি 100 সোজা করে দিল। সোজা করে দেওয়ার পর অমুক লোকের কাছে গেল, তার কাছে অনুশোচনা এখনো আছে। ও স্যার, ও হুজুর, ও পিসাব, ও দরবেশ, এখন আসুন, অমুক আমারে পাঠাইছে, ওরে মাত্র খুন করছি। কি খবর, কেন খুন করেছো? ও অমুককে জিজ্ঞাসা করেছিলাম, অমুক আমাকে বলেছে যে আমি এত এত খুন করার পর সে আমাকে এত এত খুন করার পর সে আমাকে বলেছিল আপনার কাছে আসলে নাকি আমার ক্ষমা আছে। সে বলছে আমার কোনো ক্ষমা নাই, যেহেতু ক্ষমা নাই, আমি 99টা খুন করেছি, তাহলে সেঞ্চুরি করলে সমস্যাটা কোথায়? তাহলে আমি একটা বাকি রাখবো কেন? একটা দিয়ে একবারে সেঞ্চুরি পালন করে আসছি। এখন আসুন, তখন সেই চিন্তা করলো, আমি যদি বলি না তোমার ক্ষমা নাই, তাহলে তুমি কি করবা? তুমি তো আমারও আগে মারবা, আমার তো মারা যাবে না। সে বললে ঠিক আছে, যে তুমি আবার কখন কাকে মেরে বসো, যেহেতু 100 মারতে পারছো, নতুন একটা দুইটা মারা আপনার তোমার জন্য কোনো বিষয় না। তখন সে বললো, তুমি মানুষের জনসংস্রব থেকে তুমি দূরে থাকো, মানুষের ধারে কাছে আসবা না। তার মানে মানুষের কাছে আসলে তো তুমি মানুষ মারবা, মানুষের কাছে যদি তুমি যেতে না পারো, তাহলে মারবাটা কাকে? তাহলে তোমার আমার কি ক্ষমা আছে? জি। আমি কেমনে বুঝবো যে আমি ক্ষমা পেয়েছি? তুমি একটা মরা গাছের নিচে গিয়ে বসে খুব অনুশোচনা করো, তওবা করো, আস্তাগফার পড়ো, আল্লাহ আল্লাহ করো, ধর্মীয় কাজ করো। যেই দিন তুমি দেখবে যে তোমার এই মরা গাছের মধ্যে পাতা গজিয়েছে, এই মরা গাছ যখন দেখবে স্বাভাবিকভাবে সতেজ হয়েছে, সবুজে সমারোহ দেখা যাচ্ছে, তখন বুঝবে যে তুমি তোমার এই পাপ থেকে মুক্তি পেয়েছো। উদ্দেশ্য দরবেশের এটা না, উদ্দেশ্য হচ্ছে আপনার আমার থেকে একটু দূরে রাখা, যেন আমাকে আপনাকে আবার অন্য কোনো মানুষকে যেন হত্যা না করে। এটা করার পর সে চলে গেল। অন্ধবিশ্বাস, ওই যে ঝড়ে বক পড়ে, এরপরে কি আছে, এই ফকিরের কেরামতি বাড়ে, এখানে অনেকটা এই টাইপের। সে চলে গেল অনুশোচনা। তার শরীরে যত চর্বি ছিল, না খেয়ে থাকতে 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 হাড্ডি সার। এখন আমরা দেখো, আমি এমফিল করেছি এই সুফিজম লিটারেচার এর উপর, মাস্টার শেষ করে এমফিল করেছি সুফিজম লিটারেচার। আচ্ছা, এখন আসুন, এই সুফিজম লিটারেচার মানে আধ্যাত্মিক সাহিত্য। এই আধ্যাত্মিকতা মানে এটা কি, মেডিটেশন বা আধ্যাত্মিকতা মানে কি, দুইটা শব্দ আমাকে এখানে বলতে হচ্ছে। যে বাল্মীকি একটা ব্যক্তি, সে কি করে, একটু আগে ওই ছেলেটা বলেছে, সে কঙ্কাল সার হয়েছে। এই বাল্মীকি একজন ব্যক্তি ওই পোকার ডিবির উপর বসে তপস্যা করত। এই তপস্যার মানেটা কি? এই ওই পোকার ডিবির উপর বসে তপস্যা করত। ইসলাম ধর্মে সবচেয়ে বড় তপস্যাবিদ কে ছিলেন? পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্মে একজন মানুষ ছিলেন সবচেয়ে বড় তপস্যাবিদ, সবচেয়ে বড় মেডিটেশন করেছেন, সবচেয়ে বেশি ধ্যান করেছেন। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিটেশনার। তিনি ছিলেন সবচেয়ে বড় ধ্যানী, সবচেয়ে বেশি ধ্যান করেছেন। আপনারা যারা ইতিহাস পড়েছেন, এখানে একজন হুজুর আছেন, আমি একটু যাব, সাজ্জাদুর রহমান সম্ভবত নাম, মুফতি। যেহেতু উনি ফতোয়া পড়েছেন, ওনার নামের আগে দেখলাম সাজ্জাদুর রহমান। আপনি ভাই আছেন কিনা একটু কথা বলবেন 1 মিনিট। সাজ্জাদুর রহমানকে মেবি পাচ্ছি না, আমি জানি না। আরো অনেকেই আছেন, মাদ্রাসায় পড়েছেন, হুজুর আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় টানা এক যুগেরও বেশি সময় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। যারা মুসলিম, আমার বিশ্বাস যে আপনারা সবাই এই তথ্য জানেন, যারা মুসলিম, আমি সরি আন্তরিকভাবে দুঃখিত, ওই ছেলেটিকে পাচ্ছি না, যে ওনাকে পেলে আমি আরেকজন হুজুর পেয়েছিলাম। আপনি কি মাদ্রাসায় পড়েছেন কিনা? আমি শিওর না, নট শিওর। মাদ্রাসায় পড়েছেন শেখ রাসেল, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? শেখ রাসেল আমাকে মেবি ধরতেই পারে না, মাদ্রাসায় পড়েন নাই। আচ্ছা, মহিবুল ইসলাম, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? তপস্যা মানে ধ্যান, তপস্যা মানে ধ্যান। একজন লিখছেন আপনার মাউথ স্পিকারটা একটু উপরে রাখো, উপরে রাখবেন। আমার উপরেই আছে, এর চেয়ে বেশি উপরে হলে আরেকটু ঝামেলা হবে, এর চেয়ে বেশি উপরে হলে আরেকটু ঝামেলা পড়ে যাবেন, আপনারা সাউন্ডটা বাইরে চলে যাবে। আচ্ছা, আমি কাউকেই পাচ্ছি না মাদ্রাসা পড়বো, সো আমি আন্তরিকভাবে দুঃখিত যে কাউকে। মুয়াজ্জেম হোসেন, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? হাত দিয়ে ইশারা দেবেন, ইয়েস অর নো। আমাকে ধরতেই পারছে না। মুয়াজ্জেম হোসেন,
হাত দিয়ে ইশারা দেন। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? না, পড়েন নাই। থাক, সরি। আমি যদি সাজ্জাদুর রহমান পেয়েছি, মুফতি সাজ্জাদুর রহমান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি তো মাদ্রাসায় পড়েছেন, না হলে মুফতি হতে পারতেন না, তাই না? জি স্যার। হযরত মুহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কতদিন তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং কেন ধ্যানে মগ্ন ছিলেন? আপনি যা জানেন তাই বলবেন, মনে নিজের ভাষায় বলেন। মুফতি সাজ্জাদুর রহমান, মেবি আপনি মসজিদে আছেন এই মুহূর্তে, আমরা যদি ভুল না করি, তাই তো? স্যার, নামাজ পড়তে হবে, এই জন্য বাইরে ছিলাম, মুসল্লিরা বের হলো, আমরা আচ্ছা মসজিদে ঢুকলাম। আচ্ছা, সরি। উনি কত বছর ধ্যান করেছিলেন আপনি কি বলতে পারেন? বা উনি ধ্যান কেন করতেন? নবুয়ত লাভ করার আগে তিনি কেন ধ্যান করতেন? তিনি আনুষ্ঠানিকভাবে, সরি, এবার এটাতে গেলে আবার একটা বাংলাদেশে অলরেডি বিতর্ক চলছে। উনি আনুষ্ঠানিকভাবে 40 বছরে ওনার কাছে প্রথম জিবরাইল আলাইহিস সালাম আসার আগে উনি ধ্যানে মগ্ন থাকতেন। কেন ধ্যানে মগ্ন থাকতেন আপনার কাছে কি মনে হয়? ধ্যানে মগ্ন থাকার কারণ হচ্ছে স্যার, সে আহ এটাই আমার পড়া, মানে এটাই আমার আলোচনা। প্রথমে আমি দুইটা ধর্মকে আলাদা করেছি, দুইটা ধর্ম থেকে তথ্য নিব, আমি আলোচনা করবো, এরপরে আপনি আলোচনা শুনবেন। এটাই আমার আজকের ক্লাস। জি স্যার। ধ্যান মগ্ন থাকার কারণ হচ্ছে লোকালয় থেকে দূরে থাকা। এক। দ্বিতীয় কারণ, আর কোনো কারণ আছে? দ্বিতীয় কারণ হলো মানে স্যার, এটা এক্সপ্লেন করার ইয়ে পাচ্ছি না স্যার, কেমনি করি। একজনকে পেয়েছে, আমিও প্রতিদিন মেডিটেশন করি, একে ধরতেছি একটু পরে। আপনি একটু রেডি থাকেন। একজন লিখছেন আমিও মেডিটেশন করি প্রত্যেকদিন। আমি নিজেও ব্যক্তিগতভাবে করি, কিন্তু খুব একটা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একাই মেডিটেশন করেছেন, নাকি ইসলামিক কালচারে অন্য কোনো নবী রাসূলও মেডিটেশন করেছেন? ইয়েস এন্ড নো। বলুন। আপনার জানা আছে কিনা? না জানা থাকলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেনসিটিভ জি না বিষয়। স্যার, ওকে, আপনি জেনে জানেন থাকবেন। না আপনাকে স্যার। আরো কিছুক্ষণ রাখতেছি। হযরতে মুসা আলাইহিস সালাম উনি যখন মেডিটেশন করেছিলেন, উনি কিতাব পেয়েছিলেন, তাওরাত কিতাব, তুর পর্বতে। আমার কথা সবাইকে আলোচনা শুনতে হবে, যারা ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের, বিস্তারিত জানতে হবে। প্রয়োজনে আপনাকে আমি গ্রন্থের তথ্য উপাত্ত বলে দিচ্ছি, আপনি ওই জায়গা থেকে এগুলো খুঁজে নিয়ে আসবেন। তুর পর্বতে তিনি টানা 30 দিন তিনি কি করলেন? রোজা রাখলেন, মেডিটেশন করলেন, ধ্যান করলেন। 30 দিন ধ্যান করার পর ওনার কাছে কিতাব আসার কথা। উনি সুন্দর করে মেসওয়াক করলেন। সূরা কাসাস কোরআনের একটা সূরা আছে, ডিরেক্ট অনুবাদ পড়বেন অথবা তাফসীর পড়লে আশা করি বাকি অংশগুলো বুঝে নিতে পারবেন। যখন তিনি মেসওয়াক করলেন, তিনি চিন্তা করলেন আমি আল্লাহর সাথে দেখা করব। আহারে, আমরা যখন প্রিয়জনের সাথে দেখা করতে যাই, একটু স্প্রে করি, একটু আতর দিই, একটু পাঞ্জাবি পরি, একটু ভালো মানের পাঞ্জাবি পরি, একটু ভালো মানের একটু চুলগুলো আঁচড়ানো। আপনি নাটক দেখবেন, চুল কিচ্ছু নাই, সব ঠিক আছে, তাও চুল ঠিক করতেছে কেন? কেন কেন তাও চুল ঠিক করতেছে কেন? আমার প্রিয়জনের সাথে আমি দেখা করতে যাচ্ছি। এই যে যে প্রিয়জনের প্রতি একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, প্রিয়জনের সান্নিধ্য যাওয়া। মুসা আলাইহিস সালাম এই সান্নিধ্যে মিসওয়াক করলেন। দুর্গন্ধ, পচা মুখ নিয়েও আমি আল্লাহর সাথে দেখা করবো? হাউ ক্যান পসিবল, কেমনি সম্ভব? তখন তিনি কি করলেন? সুন্দর করে মেসওয়াক করলেন। আল্লাহ ওনার কাছে আসবেন, যখন ওনার প্রকাশ্যে বলবেন না, একটু তফাৎ থাকবে। যখন কাছাকাছি আসবেন, দূর থেকে বললেন, ও মুসা, তুমি না মেডিটেশন করার কথা, তোমার না রোজাদার, তোমার মুখের দুর্গন্ধ তো আমার কাছে মিশকের চেয়ে পবিত্র। আমি তো অনেক দূর থেকে পাওয়ার কথা, আমি কেন তোমার এই মুখের গন্ধ পাচ্ছি না? বললো, আল্লাহ, আমি তো মেসওয়াক করে বসে আছি, আপনি আসবেন আর আমার মুখ দুর্গন্ধ থাকবে? এটা তো কখনোই সম্ভব হবে না। এই জন্যই তুমি যে রোজা রাখছো, এই রোজা তো শেষ। তাহলে তুমি এক কাজ করো, তুমি আরো 10 দিন রোজা রাখো। এর বাকি অংশটুকু পাবেন সূরা বাকারা, কোরআনের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় সূরা বাকারার মধ্যে পাবেন। হযরত মুসা আলাইহিস সালাম কি আর করবে? আল্লাহ নির্দেশ, ওনাকে মেডিটেশন ওনার পূর্ণ হয়নি, আরো 10 দিন রোজা রাখলেন। এরপরে তাওরাত কিতাব দিলেন, বহুত ইতিহাস। তাওরাত কিতাব দিলেন, উনি নিয়ে আসলেন। এসে দেখলেন ওনার স্বজাতি বনি ইসরাইল ওনাকে বলেছিল যে 30 দিনের জন্য যাচ্ছি। তখন তাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির নাম সামেরি, উনি একটা মাটি দিয়ে একটা পুতুল তৈরি করেছিল, ঘোড়া বা বাছুর সদৃশ্য। ওটার ভিতরে জিবরাইল আলাইহিস সালামের কিছু মাটি ছিল, ওটা ঢুকাই দিলে এই বাছুরটা হাম্বা হাম্বা ডাকা শুরু করে। তখন সবাই চিন্তা করলো, হাই হাই, মুসা তো গেছেই। তার ভাই হারুন ওনাকে অনেক অনেক আলাইহিস সালাম ওনাকে বোঝানোর চেষ্টা করলেন, তার জাতির কেউ মানলো না, সবাই বাছুর বোঝা শুরু করলো, এইটাই আমাদের নবী। এখন আসুন, এই যে মুসা আলাইহিস সালাম 30 দিনের জায়গায় 40 দিন ধ্যান করেছেন, শুধু এতটুকুই ন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব যখন আকাবার সাগরের তীরে যখন পড়তেন, তেলাওয়াত করতেন, মাস সব চলে আসতো। এখানে বিশাল বড় ইতিহাস আছে, সরাসরি কোরআনের আয়াতের অর্থগুলো পড়বেন।
এখন উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন এই মাছ চলে আসতো। এখন আশেপাশের মানুষজন এটা বেড়া দিত মাছ ধরি, ওই যে আমাদের ফিশারির মতো, ফিশারিতে যেমন সব মাছ জমানো থাকে এরকম সব মাছ এখানে বসতো। ওরা প্রথমে ধরতো, তাকে বললো শনিবার দিন আমি কোরআন তেলাওয়াত জাবুর তেলাওয়াত করি, এই দিন তোমরা মাছ ধরবা না। দ্বিতীয় দিন আবার মাছ ধরবে। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে আপনার কথা মানবো, কিন্তু একটু মানবো কিরকম, শনিবার দিন আমরা জাল দিয়ে আটকায় রাখবো, জাল দিয়ে আটকায় রেখে আমরা কি করব না, ওই যে মাছ ধরবো না। আপনার কথা মানতেছি, রবিবার দিন মাছ ধরবে। এখন তো মাছ তো আর যাইতে পারবে না, জাল দিয়ে আটকে রাখছে, রবিবার দিন তারা মাছ ধরে। এরপরে আরো অবাধ্য হয়েছিল, তখন তাদেরকে আল্লাহ বললো তোমরা সব বানরে পরিণত হও। আমি ডিরেক্ট সরাসরি যেই স্পষ্ট, আমি রেফারেন্স ছাড়া কোনো কথা এখানে বলবো না, সরাসরি কোরআনের আয়াত। মুফতি সাজ্জাদুর রহমান ভাই, আমি যে কটা কথা বলেছি আপনার কোরআনের সাথে, আমাদের কোরআনের সাথে আপনার মিল আছে কিনা, শুধু জি এতটুকুই স্যার, না। জি। হজরত আদম আলাইসাল্লামকে যখন হাওয়া আলাইসাল্লামকে দুজনকে আলাদা করে ছিটকে ফেলা হলো, তখন উনি মেডিটেশন করতে 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 একটা সময়, তাহলে ওনাকে পাঠানো হলো অ্যাডাম স্পিক শ্রীলঙ্কায়। এখান থেকে তিনি পশ্চিম দিকেই কেন কেন গেলেন, দক্ষিণ দিকে কেন গেলেন? মিলন হলো জেদ্দাতে, আরেকজন হলো ফিলিস্তিনি, ফিলিস্তিন থেকে জেদ্দাতেই কেন আসলেন? ওনারা যদি মেডিটেশন না করতেন, এখন আমারে যদি চোখ বেঁধে ছেড়ে দেন, আমরা যখন ওই যে মাঝে মাঝে কি ভাঙ্গি, হাড়ি ভাঙ্গা, আমারে যখন দুইটা ঘোরানো দেয়, আমার হাড়ি এদিকে, আমি যাই এদিকে, কত চেষ্টা করি, খুব খেয়াল করি যে কোন দিকে ঘোরাবে, আগে থেকে চিন্তা করি। আর কয়টা ঘোরানো দেয়, একটা দুইটা তিনটা, তার মানে এদিক থেকে ঘুরে এদিকে এসেছে। আমি যাই দেই আরেক বেটার মাথার মধ্যে বাড়ি দেওয়ার উপক্রম, তারা আমার সামনে থেকে চলে যায়। এই যে আমাদের টিচারদের একটা খেলা আছে, সরি আমি এটা উদাহরণটা বোঝালাম। আদম আলাইসাল্লাম কেন ওনারা মিলন এখানে গিয়ে হবে, এত এত মাইল তারা দূরে কি করে চলে গেল? তারা মেডিটেশন করার মাধ্যমে, তাদের মেডিটেশনের সর্বশেষ শব্দটা ছিল আল্লাহ তোমার নামের পাশে একটা নাম ছিল, ওকে উদ্দেশ্য করে আমাকে মাফ করে দেবো, তখন তাদের মিলন হলো। এখানে প্রত্যেকটা নবী রাসূল, ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের যতগুলো ঋষি মহাঋষি যারা ব্যক্তিবর্গ ছিলেন, সবার কাহিনী সেম। এমন কোন ধর্ম নাই যে ধর্ম তাকে বলে তুমি পাপিষ্ঠ হও, তুমি মিথ্যা বলো, তুমি অন্যায়ভাবে হত্যা করো, তুমি ব্যভিচারী হও, এইরকম কোন ধর্ম পৃথিবীতে নেই। তার মানে প্রত্যেকটা ধর্ম, যে ধর্ম মানে না এবং যে ধর্ম মানে, তার মধ্যে বিশাল একটা ডিফারেন্স তৈরি করে দেয়, সে যে ধর্ম মানুক না কেন। এখন আমরা এখানে যাচ্ছি, আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় শুধু ধর্মীয় সাহিত্য। একজন লিখছেন খাইছে সারা, এত কিছু কিভাবে জানেন? ও আচ্ছা, জানার তো কিছু নাই, পড়তে হবে। আমি প্রথমেই বলেছিলাম এটা আমার এমফিলের টপিক, 3 বছরের একটা পড়াশোনা, যে সুফিজম লিটারেচার, আধ্যাত্মিক সাহিত্য, এই জন্য মূল বিষয়টা। একজন লিখছেন স্যার এত কেমনে মনে রাখবো? মনে রাখার দরকার নাই, এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে থুম করে সব বের করে দেন, পরীক্ষার প্রশ্ন আসলে এমনি মাথায় মনে পড়বে। আর যখন রিটার্নে উল্টাপাল্টা লিখতে হবে, কলম চলে না, তখন দেখবেন এই গল্পগুলো জীবনে শুনছেন তো ওই গল্পগুলো কাজে লাগবে, ওই গল্পগুলো কাজে লাগবে। আমি একটা রিটার্নে একটা শব্দ বলবো, শুধু আমি একটা পরীক্ষার মধ্যে কিছু তথ্য আমি লিখেছিলাম। একদিন আমাদেরকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স এমফিল, তো আমাদেরকে পড়িয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একটা কোচিং এ, তার নাম কাজী বরকত আলী, হয়তো 2-4 জন নাম শুনেও থাকবেন, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ থাকলে জেনেও থাকবেন। উনি কোচিং এ ক্লাস নেই, উনি আন্তর্জাতিক রিটেনের খুব ভালো, আমার দেখা টিচারদের একজন, কাজী বরকত আলী নামে। উনি আমাদেরকে ভূগোল পড়িয়েছিল। আজকে যে বিদ্যাবাড়িতে যে স্টুডিওতে আমি ক্লাস নিচ্ছি, এটা ঠিক নিচের ফ্লোরে, ম্যাথ কার্নিভালে, উনি আমাদেরকে একটা প্রশ্ন পড়িয়েছিল। আমি এই প্রশ্ন থেকে বেশ কয়েকটা বিসিএস অনেক প্রশ্ন বানিয়ে বানিয়ে লিখছি। শুধু আমার এতটুকুই মনে পড়ে যে স্যার এই তথ্যগুলো দিয়েছিল, যে টেকটনিক প্লেট গুলো কি করে ঘুরে, এটা কি করে ঘুরে, ওটা কি করে ঘুরে। উনি যে বেসিক যে তথ্যগুলো দিয়েছিল, এগুলো দিয়ে জীবনে বহুত ফাঁকিবাজি করে দিয়েছি, হয়তো কোথাও না কোথাও আপনার কাজে লাগবে। তাহলে এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা ধর্মেই ছিল। মেডিটেশন বা ধ্যান যেটাকে বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধ্যান না করতেন, তাহলে মানুষরা ওনাকে যে পরিমাণ ডিস্টার্ব করেছে, কোনোদিন উনি সহ্য করতে পারতেন না। ওনাকে আরো সহ্য করার জন্য ওনার বক্ষকে বিদীর্ণ করা হলো, একটা সূরা আছে। এখন আসুন, এখন আমি আর আপনি, আমার ছোট ভাই রহিমউদ্দিন পকেট থেকে 10 টাকা নিলে ধরে দেই থাপ্পড়, এই আমার টাকা নিলি কেন? আমার ছোট ভাই উল্টাপাল্টা কিছু বললে দেই ধরে থাপ্পড়, তার উপর আমার একটা অধিকার আছে, হ্যাঁ, এরা মারলেও সমস্যা নেই। হ্যাঁ, এখন আসুন, আমার বাবা কিছু বললে উল্টা বলে, হ্যাঁ বাবা আপনি এটা করলেন কেন, এটা হলো কেন, সেটা হলো না কেন। মাকে তো ইচ্ছা মতো রাগারাগি করে দেয় জন্মের পর থেকে, জন্মের পরের দিন থেকে মায়ের সাথে রাগারাগি, সেটা যে ভাষাতেই হোক না কেন। শুধু আমার রাগের ভাষা একমাত্র মাই বোঝে, আর কেউ বোঝে না। তাহলে দেখুন ওনারা মানুষকে কি করে সামলাবে, এই জন্য প্রত্যেকটা মানুষ মেডিটেশন করতেন। এই বাল্মীকি মেডিটেশন করতে 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 একেবারে কি হয়ে গেল, সে হাড্ডিসার কঙ্কালসার হয়ে গেল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমরা দেখুন স্বাভাবিকভাবে যে পরিমাণ আহার করা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আহার করি, এর চেয়ে অর্ধেক আহার করলেও সমস্যা হয় না। এই জন্য দেখবেন যারা ধর্মীয় ব্যক্তি, যারা পুরোহিত, যারা মেডিটেশন করে, এরা খাবারের ক্ষেত্রে খুবই সমীচীন থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত উক্তি, তোমরা যখন খাবা তখন পেটের 3 ভাগের 1 ভাগ পেট ভরাট করো, খাবার দিয়ে 1 ভাগ পানি দিয়ে আর 1 ভাগ ফাঁকা রাখো। আমি আর আপনি খাইতে খাইতে আকণ্ঠ খাই গলা পর্যন্ত, রমজান মাসে যারা রোজা রাখেন, খাইতে খাইতে চিৎ পাটাং,
নাড়তেও পারি না, চড়তেও পারি না, তখন হিসাব নেই। কিন্তু এই বাল্মীকি কি করে ওই যে নিজামুদ্দিন আউলিয়ার যে ঘটনাটা আছে, এই নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা একেবারে কঙ্কাল সার হয়েছিল। এই যে বাল্মীকি কঙ্কাল সার হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের কোনো সময়ে উনি মেদবহুল বা পেশিবহুল ছিল, মেদবহুল ছিল না, চর্বি এই যে আমাদের শরীরে যেরকম এরকম ছিল না। কারণ এখানে ওনারা মেডিটেশন করতেন। কারণ হচ্ছে ওনারা এখানে কি করতেন, প্রচুর পরিমাণে মেডিটেশন করতেন। এখন আসুন, এখানে এতক্ষণ যা বলেছি, যা শুনেছেন সব ইতিহাস, এগুলো বিসিএস প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এখন আসুন, এরপরে আমরা যাব এখান থেকে কে অনুবাদ করেছেন, প্রথম অনুবাদ করেছিলেন কি, কৃত্তিবাস ওঝা। উনিও প্রচুর পরিমাণ মেডিটেশন করতেন। এখন আসুন আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করব। শুধুই কি তখনকার মানুষেরা মেডিটেশন করতো নাকি এখনো করে? ইয়েস, এখনো করে কিনা? আপনারা কেউ কখনো জীবনে মেডিটেশন করেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, হেরাগুয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন। বুখারী, ইবাদত ও মেডিটেশন কি এক জিনিস নাকি ভিন্নতা আছে? হ্যাঁ, এক জিনিস নাকি ভিন্নতা আছে? এখান থেকে শুরু। মেডিটেশন ইংরেজি শব্দ, আরবিতে এটাকে বলে মুরাকাবা। এটা গতকালকে আমি পড়িয়েছিলাম নিবন্ধন বাংলায়। মুরাকাবা, ভণ্ড পীর, কামেল পীর, ওই যে হুজুর কেবলা আবুল মনসুর আহমেদ স্যারের, এই হুজুর কেবলার মধ্যে আছে ভণ্ড পীর। মুরাকাবা করতে করতে তার জজবা এমন আসে, আরেক বেটার বউ নিয়ে আসে, তারে ওই বউরে তালাক দিয়ে আসে, তাকে বিয়ে করে ফেলে। এখন আসুন, মুরাকাবা আরবি শব্দ, ইংরেজি শব্দ মেডিটেশন, সংস্কৃত শব্দ হচ্ছে ধ্যান। সংস্কৃত শব্দ হচ্ছে ধ্যান, বাংলা শব্দের হচ্ছে অনুধাবন করা। কাজ একটাই, তবে এক এক ধর্মের বিষয় এক একভাবে হয়। ইসলাম ধর্মের মেডিটেশন, হিন্দু ধর্মের মেডিটেশন এক নয়। এখন আসুন, আমাদের বাংলাদেশের প্রচলিত মেডিটেশন গুলো কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক নয়। ধর্মীয় দৃষ্টিকোণের কিছু বিষয় আছে, কিছু খাবার আছে, কিছু টাইম আছে, কিছু জব করতে হবে আপনাকে। ইসলাম ধর্মে আমরা যেটাকে বলে জিকির, আর হিন্দু ধর্মে এটাকে বলে জপ। কিছু কিছু বিষয় জপ করতে হবে, এরপরে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আপনাকে শুধু কোনো কিছু নিয়ে ভাবতে হবে। এটার নাম হচ্ছে মেডিটেশন। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এদিকে। প্রথম অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা, আর প্রথম মহিলা অনুবাদ করেছেন রামায়ণের বাল্মীকি। এটা বিসিএস এর প্রশ্ন। বাল্মীকি। মহাভারত কি? মহাভারত সংস্কৃত ভাষায় মহাভারত রচিত হয়। মহাভারতের মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বিসিএস 47 বুস্টার। ক্লাস নাই মনে হয়। হ্যাঁ, ক্লাস করছি একদম যাইনি। নেন 47 বুস্টারে খেল নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ে কোন স্থান নিয়েছে? সাধারণ জ্ঞান কোন স্থান? মিউট আছেন কে? কেউ নাই? মিউট আছেন তো? আছেন তো? ক্লাস তো হয়নি স্যার। আপনাদের এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের অব্দুল স্যার। আসেন একটু দেখা দেন। হাই হ্যালো বলেন। অবস্থা, সবাই ভালো আছো? জি স্যার। ভালো আছেন স্যার? অব্দুল স্যার হচ্ছে আমার গুরু। হ্যাঁ, ভালোভাবে ক্লাস করো সবাই, দেখা হবে তোমাদের সাথে। পূজারি স্যার অনেক ভালো পড়ান, বুঝে নাও সবকিছু, তোমাদের জন্য যাতে ভালো হয়। উইশ ইউ অল দ্য বেস্ট। চাই তোমরা সবাই ঠিক হও ইনশাআল্লাহ। সবাইকে প্রিলিতে চান্স পাইতে হবে। আচ্ছা ঠিক আছে। রিটেনে পড়াইছে। দোয়া করেন স্যার। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে। মহাভারত, এখানে দেখুন মহাভারতের মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। দেখো তো সাউন্ডটা কোথায় হচ্ছে দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে 16 শতকের কবি ফণীন্দ্র পরমেশ্বর। তার কাব্য হচ্ছে পরাগালী মহাভারত। এখানে দুইটা শব্দ আপনি কনফিউশন তৈরি হবে, নামে সমধিক পরিচিত। গৌড়ের সুলতান, গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝায়? গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝায়? প্রাচীন বাংলার কয়েকটা জনপদ ছিল, বঙ্গ, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর। এরপরে ছিল সমতট, কুমিল্লা, নোয়াখালী, হরিকেল, সিলেট এবং চট্টগ্রাম। বরেন্দ্র অঞ্চল ছিল রাজশাহী এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। পুন্ড্র ছিল বগুড়ার মহাস্থানগর। এই পুন্ড্র ছিল এই প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন। এখানে এটা ছিল করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত এই করতোয়া নদী ছোট, ওই সময় এখানে জাহাজ ভিড়ত। এখন ছোট হতে হতে একবারে খাল হয়েছে। আমরা আমাদের ওই যে বুনিয়াদী প্রশিক্ষণে ছিলাম যখন বগুড়াই, ওখানে যাওয়ার পর দেখলাম যে হচ্ছে আমার বাড়ি ময়মনসিংহ, যখন বগুড়ায় যখন গিয়েছি গিয়ে দেখে খাল, যারা ভালো লাফ দিতে পারে এক লাফেই পার হয়ে যাবে, 2 নৌকায় ক্রস করতে পারবে না। অথচ এই করতোয়া নদীতে একটা সময় কি ছিল, জাহাজ ভিড়ত। এটা ছিল প্রচন্ড পরিমাণে সমৃদ্ধ একটা অঞ্চল। এখন আসুন, এটা হচ্ছে গৌড়। গৌড় বলতে বোঝায় বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, এখানে ভারতের কয়েকটা জেলা। এই অঞ্চলে এই যে দেখুন, আপনাকে এই শব্দটা একটু বুঝতে হবে, মানচিত্রটা মাথায় ঢোকাবেন। গৌড়ের সুলতান হোসেন শাহের আমর্ত পরাগল খানের পৃষ্ঠপোষকতায় তিনি মহাভারত অনুবাদ করেন। যখন পরাগল খান যখন ক্ষমতায় ছিলেন, তখন তার সভাকবি কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। তখন তিনি কবীন্দ্র পরমেশ্বর, যেহেতু তিনি গ্রন্থটি রচনা করেছেন, তাই তিনি তার বইয়ের নাম দিয়েছিলেন পরাগালী মহাভারত।
পরাগালী মহাভারত কে রচনা করেছেন? কবীন্দ্র পরমেশ্বর। আপনি গিয়ে একটু ভুল করতে পারেন, সেটা কোন জায়গায়, পরের অংশে যাই। পরাগালী মহাভারত 18টি পর্বে বিভক্ত, মহাভারতের শ্লোক সংখ্যা 85,000। এখন শেষ, পরাগল খানের যুগ শেষ। পরাগল খানের পর তার পুত্র ক্ষমতায় আসলেন ছুটি খান। ছুটি খান আজকে থেকে 30 বছর পূর্বে আমার সমাজে হাল ধরেছিল আমার বাবা। এখন আমার বাবা চাকরি থেকে রিটায়ারমেন্টে আছে, এখন আমার সমাজের হাল ধরেছে আমি। হয়তো 30 থেকে 40 বছর পর আমার ছেলে বা মেয়ে যদি সন্তান হয়, তাহলে আমার যদি কোনো ছেলে বা মেয়ে সন্তান থাকে, তখন তারা হয়তো সমাজের হাল ধরবে। আরো 30 বছর পর আমার নাতি এসে হাল ধরবে। আরো 30 বছর পূর্বে ছিল আমার দাদা। এই যে বিষয়টা ইতিহাস। তার মানে যখন পরাগল খান ক্ষমতায় ছিল, পরাগল খানের সময় একটা গ্রন্থ অনুবাদ করা হয়, সেই গ্রন্থ অনুবাদ কে করেছিলেন? আর তার ছেলে যখন ছুটি খান ক্ষমতায় আসলো, তাহলে এখন আর পরাগল খান নাই। পরাগল খানের ছেলে শ্রীকর নন্দী। পরাগল খানের ছেলে পরাগল খানের ছেলে যখন ছুটি খান ক্ষমতায়, তখন শ্রীকর নন্দী কার ছেলে? কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বরের ছেলে শ্রীকর নন্দী। এই শ্রীকর নন্দী কি করেছিলেন? ছুটিখানি মহাভারত অনুবাদ করেছেন। কারণ যদি তাদের নাম না দেন, এটা দিবে না। এটা না দিলে তো আপনি প্রকাশ করতে পারবেন না। দিন শেষে আমার চাকরি কেন করি? এই যে আপনি MA পাস করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কেন এই রাত 12টায় পড়তেছেন কেন? কত রাত নির্ঘুম কাটাবেন? BCS এ তো আসছেন, বাকিটা বুঝবেন। কত রাত যাবে আপনার? প্রিলিটা পাস করে দেখেন, এরপরে এটা অটো চলবে, ওইটার ব্যাটারিতে আর চার্জ লাগবে না। আপনাকে কেউ পিটাও পড়া থেকে উঠাতে পারবে না। আপনি অটো পড়ালেখা করবেন। রিটেন পাস করেছেন, আপনার মাথার মধ্যে 24 ঘন্টা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে থাকবেন, তাও মনে হবে রিটেন, ভাইবা ভাইবা ভাইবা। তবে একটা ভাইবা দেওয়ার পরে এটা কমে যাবে, ওই প্যানিক যেটাকে বলে, এই প্যানিকটা কমে যাবে প্রথম ভাইবাটা দেওয়ার পর। যারা ফার্স্ট টাইম ভাইবা দিবেন, শুধু এদের জন্য বলছি, ফার্স্ট টাইম ভাইবা দেওয়ার পর এই প্যানিকটা কমে যাবে। আরে হইলো না হইলো নেই, এরকম একটা ভাব। আর ফার্স্ট টাইম শরীর কাঁপা শুরু করবে, প্রচন্ড শক্তিশালী থাকলেও প্রচন্ড শীতেও শরীর ঘামা শুরু করবে যখন ভাইবা বোর্ডে যাবেন। কারণ আপনার স্বপ্ন আপনার শরীর থেকে ঘামকে জড়াবে। প্রচন্ড স্বপ্ন, ভয়, আশা, আগ্রহ এবং ভীতি, এই শব্দগুলোর কারণে। এই জন্য আপনি যখন পড়বেন, এখন ভাই আপনাকে যে বাংলা থেকে প্রশ্ন করবেন সেটা এরকম না। এখন আপনাকে প্রশ্ন করলে আপনার বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। একজন লিখছেন কে? মুসাম্মদ সোমাইয়া খাতুন। এখন আপনাকে যদি প্রশ্ন করলো যে স্যার এখন পিএসসির চেয়ারম্যান সৌরভ স্যার, উনি তো বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর অনেকেই থাকতেই পারেন বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনাকে প্রশ্ন করলো আপনার এলাকায় প্রাচীনকালের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্য রচনা করেছিল, আপনার এলাকা ভিত্তিক একজন সাহিত্যিক আছেন, রচনা নাম বলুন। স্যার জানি না। এখন বের হয়ে আসা দেখলেন, হাই হাই, এটা তো আমি জানতাম। স্যার আমি জানি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দেখে নাই। হ্যাঁ, এত বছর আগের মরা মানুষের ইতিহাস আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন? কিচ্ছু করার নাই, লাল সালাম দিয়ে বের হয়ে আসতে হবে। লাল সালাম স্যার, লাল সালাম। কিচ্ছু করার থাকবে না। ভাই এমন একটা ভয়াবহ বিভীষিকাময় জায়গা। আমরা এমনও দেখেছি 5টা BCS পর ভাইবা দিয়ে একটাও চাকরি পাই নাই, সরি ক্যাডার পাই নাই। নন ক্যাডার পাবেন, নন ক্যাডার কোথাও না কোথাও একটা না একটা কিছু হবেই। সো এইটাও আপনার ভাইবা, যা পড়তেছেন সবই ভাইবা। এটা ভাবার সুযোগ নেই যে আপনি রসায়নে পড়েছেন আর কোথাও থেকে প্রশ্ন করবে না। জেনারেল ক্যাডার যদি আপনার থাকে তাহলে 12টা বাজবে, যদি শুধু প্রফেশনাল থাকে তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে একটু খেয়াল করবেন। শ্রীকর নন্দীর পরিচয়টা আরেকবার বলেন। প্রথমেই যাচ্ছি, কবীন্দ্র পরমেশ্বর। তার সময়ের কবি ছিলেন পরাগল খান। পরাগল খানের সময়ে তিনি ছিলেন, তার বইয়ের নাম পরাগালী মহাভারত। কবীন্দ্র পরমেশ্বরের ছেলে, কবীন্দ্র পরমেশ্বর এর ছেলের নাম হচ্ছে শ্রীকর নন্দী। এই শ্রীকর নন্দী যখন সাহিত্য রচনা করেন, তখন ক্ষমতায় ছিলেন ছুটি খান। ছুটি খানের নামে তিনি বললেন ছুটিখানি মহাভারত। তার বাবা বলেছিল পরাগলী মহাভারত, ছেলে করেছে ছুটিখানি মহাভারত। তিনি বেদব্যাস রচিত মহাভারতের অনুবাদ করেননি, বেদব্যাসের শিষ্য জৈমিনী রচিত জৈমিনী ভারত কাব্যের অনুবাদ করেন। জৈমিনী ভারত মহাভারতের অশ্বমেধ পর্ব অনুসরণে রচিত হয়। 17 শতকের কবি কাশিরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক। এই কাশিরাম দাসের মহাভারতের 2টি বিখ্যাত উক্তি, এটা রিটেনে মাঝে মাঝে লিখতে হয় যদি এখান থেকে প্রশ্ন আসে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে হে পুণ্যবান। কাশিরাম দাস কহে শুনে হে পুণ্যবান। এই যে শব্দটা আছে, এই 2টা-3টা বিষয় আপনাকে জানতে হবে। ভাগবত, হিন্দু ধর্মের এই এসি বন্ধ করছে কেন? আচ্ছা, হিন্দু ধর্মের এই পবিত্র ধর্মগ্রন্থটি ভাগবত বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। মালাধর বসু ভাগবত এর অনুবাদ করেন, এজন্য তিনি গুণরাজ খান উপাধি লাভ করেন। গুণরাজ খান কে উপাধি দিয়েছেন? এখন আসুন, এই হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থটি বাংলায় অনুবাদ করেন কে? মালাধর বসু। তাই তিনি কি করেন? গুণরাজ খান উপাধি লাভ করেন।
তার ভাগবতের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। পরীক্ষায় আসবে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি অনুবাদ করেছেন কে? শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির মূল গ্রন্থ কোনটি? ভাগবত। কে অনুবাদ করেছেন? গুণরাজ খান। এতক্ষণ আমরা পড়লাম হিন্দু ধর্মের ইতিহাস এবং ঐতিহ্য। এখন আমরা যাবো ইসলাম ধর্মের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে রচিত আমাদের কিছু গ্রন্থ। এর মাঝখানে জানতে চাই, এখান থেকে আমার ছোট ভাইকে একটা প্রশ্ন করেছিল যে ওই যে রামচরিত অবলম্বনে রামায়ণের বাল্মীকি এবং ইসলাম ধর্মে একই কাহিনী মানে প্রচলিত থাকা একটা গান আছে, ধন্য ধন্য মেরা সিলসিলা। এই গানটা কেউ গাইতে পারেন কিনা? যদি পারেন 2 মিনিট সময় দেব, আর না পারলে সাহিত্যের অংশ থেকে এটা বাদ দিয়ে দেবো। আপনারা 258 জন ক্লাসে আছেন, কেউ কি পারেন, গাইতে পারবেন? পারলে হ্যান্ড রেজ অপশনে আসুন, যেই পারেন না কেন। যদি 2 লাইন পারেন 2 লাইন, কেউই পারেন না, এটা মিথ্যা কথা। কে কে পারেন একটু বলুন। এই ওরে দাও, প্রথমে যে আছে আমি দিচ্ছি। হালিমা খাতুন, সময় দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই গানটা বলবেন, সময় আপনার 2 মিনিট। হাসনাইন, আপনি একটু স্যার হাত তুলে রাখুন। এত সুন্দর কিন্তু পারবো না, মোটামুটি। জি বলুন। ঠিক আছে, ওকে স্যার। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি এসেছে এক বুজুর্গে দেখি, রাস্তার মধ্যে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে। ওকে, ফারহানা খানম শুনতে পাচ্ছেন আমাকে? হাসনাইন একটু হাত তোলেন। হাসনাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি একটু আবৃত্তি করুন, গানটা বলেন। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। স্যার এতটুকুই স্যার মনে ওকে, থ্যাংক ইউ। পড়তেছে। হাসনাইন, আনমিউট অপশনে চাপ দিতে হবে আপনাকে। হাসনাইন। জি স্যার। জি বলুন। রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা সিলসিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন ভিতরে আসুন, আর বাইরে যাবো, আউলিয়া, এলো। ওই যেখানেই আসুক না কেন। থ্যাংক ইউ হাসনাইন। স্যার এই পর্যন্তই। হ্যাঁ থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আরে কেউ পারেন? হয়তো পারলেও আজকে আর সুযোগ দেওয়া যাচ্ছে না, পরবর্তী কোনো ক্লাসে আবার কারো কাছ থেকে শুনবো। আমার পরিচিত এখানে একজন আছেন, আমি ওনাকে নাম বলে ডাকতে যাচ্ছি না যেহেতু স্বেচ্ছা আসতে চাচ্ছেন না। আচ্ছা এখন আসুন। দেখো তো ওদের মাইক্রোফোনের সাউন্ড কম, একটু বাড়ানো যায় কিনা, কমেন্ট দেখো। আচ্ছা, যেহেতু এই মুহূর্তে আর কেউ বলতে যাচ্ছে না, আপাতত স্টপ রাখলাম এখানে। এই গানটা ওকে জিজ্ঞেস করেছিল, ও মোটামুটি ভালোই বলেছিল। সে একটা জায়গায় গিয়ে আটকে গেল যে রাস্তা থামাইয়া দিল কাফেলা। সে বললো যে ভাই আমার তো আর মনে পড়তেছে না, তখন আমি এইটাই বারবার আবৃত্তি করতেছি, স্যার আমাকে থামতেও বলে না। তখন এক স্যার বলে, এই বেটা থামো, রাস্তা তোমার থামানো আর দরকার নাই, রাস্তা আর থামানো দরকার নেই। হ্যাঁ নাকি জানি এরকম একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ, রাস্তা আর থামানো দরকার নেই, তুমি থামো। আরে সে আর যে পারতেছে না এটা সে বুঝাইতে পারলো তখন। যাই হোক, ও পাশ করে আসলো। আচ্ছা এখন আসুন অপ্পো A3, আপনি কিছু বলতে চাচ্ছেন? অপ্পো A3। অপ্পো A3। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি পারবেন? না স্যার, আমি গানটার জন্য না, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি, অন্য কারণে, আমাকে সেটার শেষ জন্য। পর্যায়ে কথা বলতে হবে, শেষ পর্যায়ে একটু থাকুন। আর যদি বিশেষ প্রয়োজনীয় কথা থাকে তাহলে সেটা কমেন্টে লিখে ফেলুন। যদি বিশেষ খুব বেশি প্রয়োজনীয় থাকে তাহলে একটু কমেন্টে লিখে ফেলুন, আর হচ্ছে আমরা একটু সময় যাব। এখন আসুন, একজনে লিখছেন কি একটা বাজে সিস্টেম। আরে দাদা, বাজে সিস্টেমে দেখছেন কি? বাজে সিস্টেমে দেখছেন কি? পড়ছেন আর্টসে, সরি যিনি আর্টসে 12টা বাজে সারবে, বাপের নাম ভুলে সারবে, রসায়ন পদার্থ জীব সবগুলো দক্ষতা অর্জন করতে হবে। সমাবেশ বিন্যাস অসমতা হায়ার জীবনে পড়েন নাই, এইবার বিসিএস এর নামে পড়েন।
আল্লাহর রাস্তায় পড়া শুরু করেন। আপনি কি উপপাদ্য আর সম্পাদ্য মুখস্থ করেছিলেন? উপপাদ্য 23 পড়লে 24 পড়া লাগতো না? আমাদের জেনারেশনে যেটা হতো, উপপাদ্য 24 পড়লে 23 পড়া লাগতো না, 90 ডিগ্রি হাফ কোণে এক্সট্রা পড়লে মাইনাস পড়া লাগতো না। বাহ, A+। বাপের নাম ভুলাইয়া গাতটাকে মটকাইয়া পিছনের দিকে ঘুরাই দিবে, যখন কোন একটা বাড়াই দিবে উপপাদ্যের 12টা বাজাইছেন, শেষ। এখন আপনি উপপাদ্য প্রমাণ করেছেন উপপাদ্য কেমনে হলো, তখন বুঝবেন যে কি যন্ত্রণা আর কি কষ্ট, কি বাজে সিস্টেম। পড়ালেখা করছে আমি আরবি সাহিত্যে, ইংরেজি সাহিত্যে, উর্দু সাহিত্যে, রসায়ন সাহিত্যে, পদার্থ সাহিত্যে, হিসাব বিজ্ঞান সাহিত্যে, আর আমারে কেন করাই এই সমাবেশের অঙ্ক, কেন আমাকে দিবে এই উপপাদ্য? বিসিএস এমন এক চাকরি পরীক্ষা, সবাইকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিল। একজনের গতি উসাইন বোল্টের গতি, আর আমি হচ্ছে হাত পা নাই, এই আমার গতি হচ্ছে এই গতি। সময় দেবে, নির্দিষ্ট সময়ে যে যেতে পারবা সে ক্যাডার, যারা আগে যেতে পারবা জেনারেল, যারা পরে যাবা প্রফেশনাল, এরপরে যাবা নন ক্যাডার প্রথম, এরপরে যারা নন ক্যাডার দ্বিতীয়, এরপরে ভাই আল্লাহ রাস্তা মাফছে আমার পকেট খালি, শেষ। এই হচ্ছে আমার সিস্টেম। এখন আসুন হিন্দি থেকে অনুবাদ করা গ্রন্থ এক নজরে আমরা দেখছি, আলোচনায় যাব মধুমালতী। এটা মূল গ্রন্থের নাম হচ্ছে মধুমালত, মনজন রচনা করেছেন। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ কবির মধুমালতী নামে। মৈনাসদ গ্রন্থটি সাধারণ রচনা করেছেন, বাংলায় অনুবাদ করেছেন সতী ময়না এবং লুরচন্দ্রানী দৌলত কাজী। মৈনাসদ রচিত আরেকটা বিখ্যাত গ্রন্থ এই সতী ময়না ও লুরচন্দ্রানীর প্রথম এবং দ্বিতীয় খণ্ড অনুবাদ দৌলত কাজী, তৃতীয় খণ্ড আলাউল। এই আলাউলটাই বেশি আসে, তৃতীয় খণ্ডটা হচ্ছে আলাউল, তৃতীয় খণ্ড এটা সবচেয়ে বেশি আসে। এই পদমাবদ হিন্দি ভাষায় মালিক মোহাম্মদ জায়সী রচিত গ্রন্থ, বাংলায় অনুবাদ করেছেন আলাউল পদ্মাবতী নামে। আচ্ছা, এখন আসুন বাকিগুলো খুব একটা প্রয়োজন নেই। আমরা প্রথমে যাব হিন্দি থেকে। সায়াত নামা মুজাম্মিল অনুবাদ করেছেন মূল গ্রন্থ ইলমুস সায়াত, সায়াতের জ্ঞান সম্পর্কে। নবী বংশ সৈয়দ সুলতান কাসাসুল আম্বিয়া, নবীদের ইতিহাস বা ঘটনা, মূল গ্রন্থ। আম্বিয়া বাণী বাংলায় অনুবাদ করেছেন হায়াত মাহমুদ, কাসাসুল আম্বিয়া মূল গ্রন্থ থেকে। ফার্সি থেকে অনুবাদ ইউসুফ ওয়া জুলাইখা থেকে, ইউসুফ ওয়া জুলাইখা কবি জামি রচনা করেছিলেন। আর বাংলায় অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর, শাহ মোহাম্মদ সগীর শাহমানি ফকির, গরিব মানুষ। ইউসুফ জুলেখা নামে বাংলায় অনুবাদ করেছেন। রসুল বিজয় গ্রন্থটি অনুবাদ করেছেন বাংলায় জয়নুদ্দিন, কে মূল গ্রন্থ রচনা করেছেন জানি না। এই অজ্ঞাত সাহিত্যগুলো বাংলায় পরীক্ষায় আসে না, অজ্ঞাত সাহিত্য, অজ্ঞাত বা আদার্স যে বিষয়গুলো আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আসুন এদেরগুলো পরীক্ষায় আসে না। লাইলি ও মাজনুন, লাইলি ও মাজনুন, লাইলি ও মাজনুন। এখন আসুন বাংলায় আছে কি লাইলি মজনুন, কি প্রেম, দৌলতুদ্দিন বাহরাম খান রচনা করেছেন। এরপরে আসুন হানিফা কয়রাপুরী, সাইফুল মালিক বদিউজ্জামান আলাউল। আলিফ লাইলা ও লাইলা, আপনারা জীবনে কারা কারা দেখছেন বাচ্চাকালে আলিফ লাইলা ও লাইলা, সিন্দাবাদের কাহিনী? যারা ছোট সময় দুই একটা ছায়াছবি, চলচ্চিত্র, টিভিতে কোনোদিন দেখছেন, হ্যাঁ, বেশ কয়েকজনের হাত দেখতে পাচ্ছি, ওনারা অনেকেই দেখেছেন। না দেখলেও নাম শুনে থাকার কথা, আপনার শৈশবের সাথে অনেকটাই মিলে আছে, অনেকে শৈশবের সাথে মিশে আছে। কারা কারা দেখছেন অথবা শুনেছেন? হ্যাঁ, আলিফ লাইলা ওয়া লাইলা থেকে বাংলায় ছিল আলিফ লাইলা সিন্দাবাদ। সিন্দাবাদের যে আলিফ লাইলা, এটাই হচ্ছে সেই গ্রন্থ। এটা হচ্ছে আরব্য উপন্যাস, আরব্য উপন্যাস। আমার খুব জ্বর, আমি লিভ নিচ্ছি, জি লিভ নেন, পরবর্তীতে রেকর্ড দেখে নেবেন। আলিফ লাইলা ওয়া লাইলা থেকে আসছে আলিফ লাইলা। নাম শুনেছি, দেখি নাই, তার মানে আপনি আগের জেনারেশন না, আপনি নতুন জেনারেশন। আপনার ছোটকালে আলিফ লাইলা নাম দেখেন নাই অথবা শোনেনও নাই, এটা বলাটা বড় মুশকিল। আলিফ লাইলা এক সময় দেখতাম, যেটা দেখতাম ওইটাই। এখন আসুন ফার্সি থেকে, এরপরে আরো কিছু অনুবাদ গ্রন্থ আছে। বকাওয়ালি, গুলে বকাওয়ালি, এটা কি? তাজুল মুলক গুল ই বকাওয়ালি, ইজ্জতুল্লাহ রচনা করেছেন, বাংলায় করেছেন নওয়াজিশ খান, গুলে বকাওয়ালি। আচ্ছা, শেক্সপিয়ারের একটা নাটক আছে দ্য ট্রিমিং অফ দ্য শিউ, দ্য ট্রিমিং অফ দ্য শিউ। এখন এটা দেখুন, বাংলায় অনুবাদ করেছেন আমাদের মুনীর চৌধুরী স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন। মুখরা রমণী বশীকরণ, মুখরা রমণী, শেষ, থ্যাংক ইউ। মুখরা রমণী বশীকরণ, মুখরা রমণী বশীকরণ যে গ্রন্থটা আছে, মুখরা রমণী বশীকরণ। এই মুখরা রমণীদেরকে কেমনে বশীকরণ করবেন? এরা সারাদিন কি করে? গোলে বকা বলি, বকা দেয়। এখন বকা কারা দেয় বেশি, ছেলেরা নাকি মেয়েরা? অন্যের বাসায় দেখতে যেতাম, কিন্তু দেখতে দিত না। কে গো? শাহুন আহমেদ। আপনার কষ্টটা আমার কষ্টের সাথে মিলে গেছে, কারণ আমার বাসায় টিভি ছিল না। মাঝে মাঝে কোনোদিন দেখতে গেলে, এই বেরো, এরা নতুন কাজটা নতুন, এটা কি কি জানি বলতো, আমি ভুলে গেছি। বকা কে কারা বেশি দেয়, ছেলেরা নাকি মেয়েরা? কারা বেশি বকে আপনার মতে? একটু কমেন্টে লিখবেন কারা বেশি বকে। তাহলে এই প্রশ্নের রাহিমা লিখছেন মেয়েরা বকা দেয়, তুষার লিখছেন মেয়েরা, সুরাইয়া হক মেয়েরা, হ্যাঁ, একজন লিখছেন মারা। মারা মধ্যে আপনি কি মেয়েরা বুঝেছেন নাকি মারা? উম্মে হাবিবা ছেলেরা, একটা পাইছি মাত্র।
আর বাকি সব মেয়ে পাচ্ছি, মেয়ে মেয়ে মেয়ে। কেন গো? হ্যাঁ, মায়েরা বকা দেয়, মায়েরা। মা বকাটা দিবে না? আপনাকে 10 মাস গর্ভধারণ করেছে, কত জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনাকে কি করেছে, পৃথিবীতে জন্ম দিয়েছে। আপনি যখন ডিস্টার্বটা করেন, ওনাকে জন্মের পর থেকে খাইতে দেন নাই, ঘুমাইতে দেন নাই, কত ডিস্টার্ব করেছেন। এখন উনি বকা দিবে না, তাকে বকাটা দিবে কি? মুখরা রমণী বশীকরণ, এটা বলবেন গুলে বকাওয়ালি। বকাওয়ালা বলছে না, বকাওয়ালা বলে নাই, এখানে বলছে বকাওয়ালি। এই যারা লিখছেন ছেলেরা, এরা একটু বোঝা দরকার। এই আপনার এখনো পুরুষ শ্রীবাচক শব্দ শেখা হয় নাই। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। এটা দেখেও তো বোঝার দরকার ছিল, এটা ছেলে হবে না, বকাওয়ালি, বকাওয়ালি, বকাওয়ালি। এখানে তো বলে না বকাওয়ালা। বকাওয়ালা বললে তাহলে বলতে হচ্ছে কি পুরুষ, আর এখানে হচ্ছে কি মেয়ে। গুলে বকাওয়ালি। এখন আসুন, তাজুল মুলক গুলি বকাওয়ালি থেকে বাংলায় আসছে কি গুলে বকা, গুলে বকাওয়ালি। আর বাকিগুলো আপাতত দরকার নেই, পরবর্তীতে আলোচনায় আসবো। গুলে বকাওয়ালি মোহাম্মদ মুকিম। রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান। দেখুন, রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান মানে কি? রোমান্টিক প্রণয় উপাখ্যান যারা প্রেম বিষয়ক সাহিত্য রচনা করেছেন। মুসলমানরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসে সুলতানি আমলে। বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে বড় অবদান হচ্ছে কাহিনী কাব্য বা রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রবর্তন। প্রাচীন ও মধ্যযুগে হিন্দু বৌদ্ধ রচিত বাংলা সাহিত্যে দেব দেবীরাই প্রধান ছিল। প্রাচীন ও মধ্যযুগে হিন্দু ও বৌদ্ধ রচিত, হিন্দুরা রচনা করেছে 10টা। পরে ক্লাস করে দেয়, আগে চলে এসো। আচ্ছা আচ্ছা, হিন্দু ধর্মের প্রথমে হচ্ছে বৌদ্ধ ধর্মের কি চর্যাপদ, চর্যাপদ। বৌদ্ধ ধর্মের সহজী বা সহজ জানি সম্প্রদায়। হিন্দু ধর্মে আমরা কি পাই? শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, সবগুলি হিন্দু ধর্মের। বাংলা সাহিত্যে দেবদেবীরাই প্রাধান্য ছিল, হ্যাঁ, মানুষ ছিল অপ্রধান। মুসলমান রচিত বাংলা সাহিত্যেই প্রথম মানুষ এর প্রাধান্য পায়। আরো প্রাধান্য পাবে বাংলার প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যে প্রথম বাংলায়। স্যার বেবি অনেক জ্বালাতন করে স্যার, একদম রাইট। কে গো? হ্যাঁ, এটা সবাই, প্রত্যেকটা মানুষের সহজাত প্রবৃত্তি আমাকে জ্বালাতন করা। মুসলিম কবিরা হিন্দি ও আরবি ফার্সি ভাষার সাহিত্য উৎস হতে উপকরণ নিয়ে প্রেমমূলক যে কাব্য রচনা করেছিলেন তাই রোমান্টিক প্রণয় উপাখ্যান। তাহলে যারা হিন্দু সাহিত্যিক ছিলেন তাদের সাহিত্যের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা, আর মুসলমান যদি হয় তাহলে তার নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বারা প্রথম কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। শাহ মানে গরিব, ফকির। কোন ফকির? আল্লাহর রাস্তায় কিছু দেন, এই ফকির না। এই যে একজনকে দেখতে পাচ্ছি ফকির বাড়ির ফকির, এরা হচ্ছে ফকির বাড়ির ফকির, মানুষের কাছে ধন সম্পদ চায় না। এরা হচ্ছে স্রষ্টার কাছে ফকির থাকে, ফকির ফকির মিসকিন। আল্লাহ আমি তো খুব গরিব, আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও। আবার এই ফকির সন্ন্যাসী আন্দোলনের ফকির না, সন্ন্যাসী আন্দোলনের ফকির মজনু শাহের যে দল, ওই দলের না এরা। ফকির মজনু শাহের অন্তর্ভুক্ত না, এরা হচ্ছে কি দরিদ্র স্রষ্টার জন্য। যারা দরবেশ পৃথিবীর ইতিহাসে যারা মেডিটেশন করে, এরা সব সময় নর্মাল কাপড় পরে, এরা কখনোই ভিআইপি টাইপের কাপড় পরে না। ভিআইপি কাপড় পরবে না, খুব ভালো ভালো পোশাক পরবে এরকম না। তারা রেশমি পশমি কাপড় পরে, রেশমি না পশমি, পশমি নর্মাল একেবারে কম মূল্যের কাপড় পরে এরা। নবী রাসূলদের ইতিহাস পড়েন, আপনার হিন্দু ধর্মে যারা আছেন ওনারা আপনাদের ধর্মীয় বিগত বছরের যত ব্যক্তিত্ব আছে সবার ইতিহাস পড়েন, আপনি দেখবেন সবাই স্বল্প মূল্যের কাপড় পরতেন, স্বল্প মূল্যের কাপড় পরতেন। আর বসুন্ধরা থেকে 20,000 টাকার পাঞ্জাবি আর 1 লাখ টাকার শাড়ি, বেনারসি, অমুক তমুক, এইগুলো না। ওদের ড্রেস কোডটা ভিন্ন ছিল। যারা মেডিটেশন করে, যারা ধর্মীয় কাজ করে, ওরা কখনোই ভিআইপি কাপড় পরে না। এখানে একটা ঘটনা আছে, শাহ মোহাম্মদ সগীরের ইতিহাস, যদিও আমাদের চাকরি পরীক্ষার সাথে গুরুত্বপূর্ণ নয়। 14দশ শতকের শেষ ও 15দশ শতকের শুরুর দিকে তিনি ইউসুফ জুলেখা রচনার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারা শুরু করেছেন। এই ইউসুফকে বনি ইসরাইলের একজন বিখ্যাত নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। পবিত্র কোরআনের 12 নম্বর সূরার মধ্যে সূরার নামই দিয়েছেন আল্লাহ তাআলা সূরা ইউসুফ। এখানে তার জন্ম, তার জন্মের পর তার একটা স্বপ্ন। আমি 11টি তারকা দেখলাম। যখন তার বাবাকে গিয়ে বললো, তখন তার বাবা বললো, সাবধান, তুমি তোমার সৎ ভাইদেরকে বলবা না। সে বলেও দিল যে অনেক আদর যত্ন আপ্যায়ন করে, বাবা খুব বেশি স্নেহ করে, এটাকে দেখে তাকে কূপে ফেলে দেয়। সেখান থেকে একদল বণিক নিয়ে তাকে বাজারে বিক্রি করে দেয়। সেখান থেকে কারাগারে যাই, সেখান থেকে তাকে হচ্ছে দাস হিসেবে বিক্রি করে। ওখানে গিয়ে কারাগারে ঢুকতে হয়। কেন? দাস হিসেবে বিক্রি করার পর যখন জুলাইখার কাছে চলে যায়, এই জুলাইখা মহিলা তার প্রেমে পড়ে। এখন আসুন আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস দেখুন। সাহিত্য পড়ে কেউ কোনোদিন ধার্মিক হয় না। কেন? সাহিত্য পড়ে কখনোই ধার্মিক হবে না। সাহিত্য ধার্মিকতার পথে এক ধাপ এগিয়ে দেয় না,
বরং নাস্তিকতার পথে এক ধাপ এগিয়ে দিবে। সেটা বাংলা সাহিত্য হোক, ইংরেজি সাহিত্য হোক, অথবা আরবি সাহিত্য হোক, সেটা যে ভাষার সাহিত্যই হোক না কেন, সাহিত্য মানুষকে আস্তিকতার পথে খুব বেশি এগিয়ে দেয় না, শুধুমাত্র নাস্তিকতার জন্য এক ধাপ এগিয়ে দেয়। একটু আগে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, দুইটা গল্প পড়িয়েছে, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের, একটা আত্মজা ও একটি করবী গাছ হাসান আজিজুল হকের, দুইটা গল্প পড়িয়ে এরপরে আমি এখানে ঢুকছি। এই দুটা গল্পের কাহিনী যদি আমি শর্ট করে বলি 1 মিনিটে, আত্মজা ও একটি করবী গাছ, সে তার মেয়েকে, এখানে বৃদ্ধ লোকটা দেশ বিভাগের ফলে বাংলায় আসছে, পশ্চিমবঙ্গের একজন মুসলিম, সে বাংলায় আসছে। আসার পর তার একটা একটা যুবতী মেয়ে ছিল, 3জন বখাটে যুবকের নিকট তাকে দিয়ে দিল, সমর্পণ করে দিল। 3জন যুবক টাকার বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বৃদ্ধ লোকটার আর কোনো ধরনের উপায় ছিল না, যদিও এই মেয়ের মা এটাকে পছন্দ করতো না। হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ, এটার ইতিহাস পড়লে দেখবেন এখানে কি আছে, যৌনতা। এর সাথে আরেকটা সাহিত্য ছিল, তার নাম প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ভিখু, সে ছিল হচ্ছে শুধুমাত্র লম্পট, লম্পট, লম্পট। সে যখন ডাকাতি করতো তখন লম্পট, লম্পট, লাম্পট্য জীবনযাপন করেছে, সে ছিল একজন লম্পট। এরপরে সে কি আসলো, সে যখন হচ্ছে তার ডাকাতি করতে গিয়ে বর্ষা নিক্ষেপ করলো, পিছনে পছন্দ হলো, সে তার বন্ধুর বাড়িতে আশ্রয় নিল, বন্ধুর বউকে নিয়ে পালানোর চেষ্টা করে, সেখানেও লম্পট। সে যখন পালানোর চেষ্টা করে আর কোনো মতে না পারে, বন্ধুর বাড়িতে আগুন লাগিয়ে, হ্যাঁ, আগুন লাগিয়ে সে কি করলো, শহরে চলে গেল ভিক্ষাবৃত্তি করে, তার হাত নাই পা নাই। ভিক্ষাবৃত্তি করতে গিয়েও সে ওখানে সে লাম্পট্যগিরি করে। সে যখন ছোট মেয়েটাকে বিয়ে করতে যায়, তখন পাঁচিকে যখন বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার পরে, ইয়েস গুড, অনেকে পাঁচি লিখে ফেলছেন, পাঁচিকে বিয়ে করতে গিয়ে পাঁচির হাজব্যান্ড বশিরকে কি করে, তীর নিক্ষেপে হত্যা করে। তার মানে এখানে সে লম্পট। এই জন্য এই সাহিত্য পড়ে আপনার মাথার মধ্যে ঢুকবেটা কি, তখন আস্তে 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 আপনি হয়ে যাবেন। এখন আসুন, আচ্ছা এখন আসুন হচ্ছে, আমার বাসায় নেট প্রবলেম থাকে, তাই লাইভ ক্লাস করতে পারি না, সো আপনারা রেকর্ড ক্লাস করে নেবেন। যারা প্রাগৈতিহাসিক পড়েছেন এদেরকে বললাম। এখন আসুন, শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলাইখা, এখানে অশ্লীলতা মুক্ত একটা প্রেম কাহিনী। রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে স্থান পেয়েছে মানবীয় প্রণয় কাহিনী, মানুষের মানবীয় প্রণয় কাহিনী। এর বাহ্যিক মানব প্রেম হলেও অন্তর্নিহিত ভাব ফুটে উঠেছে সুফি প্রেম সাধনার পরিণতি, সুফি প্রেম সাধনার পরিণতি, সুফি প্রেম সাধনার পরিণতি। সুফিরা কারা, কেন তারা ধ্যান করবে? আমার টাকা আছে, আমার টাকা আছে, আমি কেন খাবো না? আমার টাকা আছে, আমি কেন পরবো না? বলুন, আমার টাকা আছে, আমার একটা পাঞ্জাবির দাম 2000 টাকা, এখন আমি ধরেন আমি কেন 20,000 টাকার পাঞ্জাবি কিনবো না? আমার তো অনেক টাকা, অঢেল টাকা। আমি যদি সুফি হতে যাই 20,000 টাকার পাঞ্জাবি পড়তে পারবো না, 2000 টাকাও পরা যাবে না, আরো কম পড়তে হবে। কেন? আমার তো টাকা আছে। তাহলে সুফিগিরি চলবে না, সুফিগিরি থাকবে না, ন্যাচারালি চলে যাবে। আমার শরীরে মেদবহুল হওয়া যাবে না। আপনি যদি সুফি হন, আপনার শরীরে কোনো ধরনের মেদ থাকতে পারবে না। যদি মেদ থাকে তাহলে সে সুফি হতে পারে না। মেদ মানে চর্বি, খাইতে 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 খাওয়ার অতিরিক্ত যেটা হয় সেটা আমার গায়ে চর্বি জমে। যদিও আমি নিজেও অনেক চর্বি বহুল, আমি সরি আন্তরিকভাবে দুঃখিত, সো আমি সুফি না। এই জন্য আমি শুধু এটা বলতে চাচ্ছিলাম যে উনি যে একজন ব্যক্তিগত জীবনে সুফি, তাহলে উনি কি করে একটা প্রেম কাহিনী লিখে? এটা হচ্ছে পবিত্র প্রেম, এটা হচ্ছে পবিত্র প্রেম। সে যখন রাম 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 বলতে 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 ওই পোকার ডিবির উপর উঠে গেলেও সে ওই পোকার ডিবি আঙ্গুল পড়লেই ভেঙে যায়, সে তখন তার উপরে বসে সে গ্রন্থ রচনা করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কখনো শুকনো খাবার দিনে একবার, কখনো 2 দিনে একবার, কখনো কখনো 3 দিনে একবার খাবার দিয়ে আসতেন। এত উঁচু পর্বত। আমাদের বাঙালি মেয়েরা, ওনার বয়স তো ছিল তখন প্রায় 50-এর কাছাকাছি, সরি 50, 40 আর হচ্ছে আপনার 15, 55 বছর বয়সী একটা মহিলা দিনে কখনো একবার, 2বার, 3বার যে পাহাড়ে উঠতে পারতো। আমার বাঙালি 20 বছরের একটা মেয়ে ওখানে দিনে 2বার উঠতে পারবে না, কারণ এখানে এখানে অনেকগুলো বিষয় আছে পাহাড়ে আরোহণের বিষয়ে। তার মানে উনি না খেয়ে না খেয়ে অল্প অল্প খাবার ভক্ষণ করতেন। যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো অতিরিক্ত খাবার খেয়েছেন বলে কোনো প্রমাণ নেই। এখন আসুন, এরাও এখানে মূল বিষয়। এখন আসুন, এরাও এখানে আসুন। এর বাহ্যিক ভাব মানব প্রেম হলেও যে ইউসুফ আর জুলাইখার প্রেম, অন্তর্নিহিত ভাব ফুটে উঠেছে সুফি প্রেম সাধনার। সুফিরা রাত 3টায় ঘুম থেকে উঠে, বা 3 ধরনের মানুষ রাত্রে ঘুমায় না। 3 ধরনের মানুষ রাত্রে ঘুমাতে পারে না, এরা কখনোই ঘুমাতে পারবে না। ঘুমের ওষুধ খাওয়ালে ঘুম আনবে না, ঘুমাবে না হলে ঘুমাবে না। কারা কারা? কারা কারা? কারা কারা বলুন? রোগী, যোগী, ভোগী, 3টা শব্দ আছে। রোগী যারা অসুস্থ, ও আল্লাহ গো, ও আম্মা গো, হ্যাঁ, রোগী। যোগী যারা যোগ করে, যোগ, 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 যোগ মানে মেডিটেশন, হিন্দিতে বলে যোগ। ভোগী যারা দুনিয়াকে ভোগ করে, কোনো না কোনো কিছুতে ভোগে বিলাসিতায় মত্ত। এটা হতে পারে আরেকজনের মিল্টন সমাদ্দারের মতো ধরে ধরে রাত্রেবেলায় নিয়ে পিটাই, এটা হতে পারে। হতে পারে হচ্ছে সে নারীতে লিপ্ত, হতে পারে সে পাপাচারে লিপ্ত, অথবা সে হতে পারে
দুনিয়া বা দুনিয়াবি কোনো উপকরণে সে লিপ্ত। এই যে আপনিও ভোগী, আপনি কখন ভোগ করেন? রাত্রেবেলা সারা রাত পড়তেছেন, ঘুম আসে না, বিছানায় শোয়েন, এপাশ ওপাশ করেন, আসে না, কারণ টেনশন ঢুকছে একটা, চাকরি পাওয়া লাগবে। এই টেনশন ঢুকলে আর ঘুম থাকবে না, ঘুমের 12টা বাজাবেন, ঘুম দুনিয়া থেকে চিরতর উধাও হয়ে যাবে। আর যখন ঘুমাতে যাবেন 2 সেকেন্ড 3 সেকেন্ডে ঘুম চলে আসবে। আর যখন পড়তে বসবেন ঘুম আসবেন। এটার নাম হচ্ছে মানে কি আছে, একজন বাংলায় লিখছেন এডিকশন। কি মোবাইলে এডিকশনে থাকলেও আসে না স্যার, কে গো? মোবাইলে এডিকশন, এটা তো পাবেন। পূজা পূজা বলছেন মোবাইলে এডিকশন, এইটা আছে সবার মধ্যে। মোবাইলের প্রতি মেডিটেশন করা লাগে না, এমনিই আমাদের ধ্যান চিন্তা চেতনা চলে আসে, চলে আসে এমনিতেই। এটা অনেকের মধ্যে আছে। এখন আসুন, এরপরে আমরা যাব শুধুমাত্র এতটুকুই। ইউসুফ জুলেখা এটি রচনা করেছেন শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা গ্রন্থটি রসুল বিজয় জৈনুদ্দিন, সায়াতনামা মুজাম্মিল, লাইলি ও মাজনুন। মাজনু মানে পাগল। তাহলে লাইলিকে কে ভালোবাসতো? কে ভালোবেসে লাইলির জন্য পাগল হলো বলেন তো? একজন লিখছেন আমি। আমি কে গো? আপনি পাগল হইলে আপনি এখনো দুনিয়াতে আছেন কেমনে? আপনার তো এতদিনে দুনিয়া থেকে মরে যাওয়ার কথা। মজনু মানেই তো পাগল, সবাই খালি লিখতেছেন মজনু। মজনু লিখলে হবে না তো, মজনু মানেই তো পাগল। মজনু শব্দের অর্থ বাংলা হচ্ছে পাগল। কায়েস, গুড, কে লিখছেন? জুবাইদা, থ্যাংক ইউ। কায়েস নামক এক ছেলের সাথে একটা মেয়ের প্রেম, আমরা দেখবেন এটা প্রেম কিন্তু আমাদের ওই সাকিব খানের প্রেমের মতো। বাহ, কি প্রেম! প্রিয়তমা ছবির প্রেম। আহ, যেই প্রেম মানুষের চোখ থেকে শুধু ঝড় ঝড় করে লোনা পানি বের করতে পারে, এই প্রেম। সাকিব খান যখন প্রিয়তমা ছবি বের করলো, আমরা দেখতে পাই বাংলাদেশের কিছু বিভিন্ন প্রেক্ষাপটে সিনেমা হলগুলো থেকে মানুষ বের হয়ে চোখ থেকে ডল ডল করে পানি পড়ে। প্রেম! সে তার প্রেমিকাকে পায় নাই, এই জন্য তার চুল আর দাড়ি সাদা, কালো দাড়ি থেকে সাদা হতে হতে রবীন্দ্রনাথের ছোট ভাই হয়ে গেছে। তাই দেখবেন মানুষ করলে কি প্রেম! ব্যক্তি জীবনে তার বউ একটা এদিকে 2 বাচ্চা নিয়ে অনশন নাকি বলে, মানববন্ধন, সংবাদ সম্মেলন সব করে যে আমার সন্তানের বাবা সাকিব খানের ঘুমও ভাঙে না। আর ওদিক দিয়ে মুভিতে কি করলো, এমন সাড়া জাগিয়েছে, ইতিহাসকে কাঁপিয়েছে যে প্রিয়তমা ছবি বাংলার বিশাল কিছু হয়ে গেছে। এখানে আমরা এরকমই দেখতে পাই লাইলি ও মাজনুন, তাদের প্রেমগুলো কেন যেন মিলে না। একজন আরেকজনের প্রতি প্রেম হয়, সে তার কুকুরকে ধরে কিস করা শুরু করে দেয়, এটাই আমার লাইলির কুকুর, এটাই আমার সব। আচ্ছা, এখন আসুন, মধুমালতী মোহাম্মদ কবির, হানিফা কৈরাপুরী সাবিরিদ খান, বিদ্যাসুন্দর এটাও রচনা করেছেন সাবিরিদ খান, সৈফুল মুলক বদিউজ্জামান, দুনা গাজী চৌধুরী, সৈফুল মুলক এবং বদিউজ্জামান, সতী ময়না লৌরচন্দ্রানী, দৌলত কাজী, পদ্মাবতী আলাউল, হপ্ত পৈকর আলাউল, লালমতি সৈফুল মুলক, আব্দুল হাকিম, এগুলো আসে না পরীক্ষায়। গুলে বকাওয়ালি নওয়াজিশ খান, শাহজালার মধুমালা মঙ্গলচাঁদ, জেবাল মুলক শামারুখা, এগুলো পরীক্ষা আসে না। শাহ মোহাম্মদ সগীর কে ছিলেন? ইউসুফ জুলেখা তিনি কাব্য রচনা করলেন 14শ শতকের শেষ ও 15শ শতকের শুরুতে। লাইলি মজনু দৌলতুজির বাহারাম খান, তিনি বিখ্যাত ছিলেন কেন? তিনি রচনা করেছিলেন হচ্ছে 16 শতকের কবি বাহারাম খান। ফার্সি কবি জামি রচিত ফার্সি প্রেম উপাখ্যান লাইলি ও মাজনুন অবলম্বনে লাইলি মজনু কাব্য কাহিনী রচনা করেছেন। এর উৎস আরবি লোকগাথা। এর উৎস কি? আরব্য লোকগাথা মানে কি? আরব্য একটা প্রচলিত গল্প। আমাদের বাংলাতেও আমাদের একজন লিখছেন বৃষ্টির কারণে শুনতে পাচ্ছি না, জানি না কোথায় বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে প্রচন্ড গরম। আর জানি না কোথায় বৃষ্টি হচ্ছে, একজন কমেন্টে লিখছেন বৃষ্টি হওয়াটাই ভালো। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে মোহাম্মদ কবির, 17 শতকের কবি। তিনি হিন্দি মনঝন এর হিন্দি প্রেম আখ্যান মধুমালত থেকে বাংলায় অনুবাদ করেছেন মধুমালতী। অনুবাদগুলো মুখস্থ করবেন যে কোনটা কে করেছেন। সাবিরিদ খান চট্টগ্রামের একজন কবি, তিনি বিদ্যাসুন্দর এবং হানিফা কৈরাপুরী নামক প্রণয় উপাখ্যান রচনা করেন। হজরত আলীর দ্বিতীয় পক্ষের শ্রী হনুফার গর্ভজাত সন্তান বীর হানিফা এই কাব্যের নায়ক। হানিফা ও জয়গণের দাম্পত্য প্রেম ও হানিফা কৈরাপুরীর রোমান্টিক প্রেম, এ দুধারার কাহিনী নিয়ে হানিফা কৈরাপুরী রচিত। তিনি রসুল বিজয় কাব্যেরও রচয়িতা। আচ্ছা, এখন আসুন সৈয়দ সুলতানের খ্যাতি নবী বংশ কাহিনী রচনার জন্য। এটি মহাকাব্যিক রচনা প্রণয়নের জন্য। তিনি অনেকগুলো গ্রন্থের রচয়িতা, তার মধ্যে হচ্ছে শবে মিরাজ, রসুল বিজয়ী, উফাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল, জৈকুম রাজার লড়াই, ইবলিস নামা, জ্ঞান জ্যোতিষা, জ্ঞান প্রদীপ। ওই প্রথম 4টায় আসে, শবে মেরাজ, রসুল বিজয়, উফাতে রাসুল, জৈকুম রাজার লড়াই, এই কটাই আসে।
এরপরে আসুন, এরপরে অনেক কবি তাদের রচনায় ভক্তি সহকারে তাদের নাম নিয়েছেন। এখন আসুন, চট্টগ্রামের পটিয়াইর চক্রশালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। দীর্ঘজীবী, প্রায় জীবনকাল আনুমানিক 1550 সাল থেকে 1648 সাল, 98 বছর তিনি প্রায় জীবিত ছিলেন। সৈয়দ সুলতানের বিখ্যাত গ্রন্থ নবী বংশ, এর উত্তর হচ্ছে আরবি ফার্সি সাহিত্য। যে নবী বংশ, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে দেখিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম পর্যন্ত তার জীবনের ইতিহাস, তার ইতিহাস অর্থাৎ হচ্ছে এটাকে কি বলা হয়, যে তার পুরো বংশের পরিক্রমা এখানে তিনি দেখিয়েছেন। রসুল বিজয় কি অনেকেই রচনা করেছেন। দেখুন, একই নামে অনেক গ্রন্থ আছে বাংলায়। কাজী নজরুল ইসলামের নাটক কি? আলিয়া মধুমালা, ঝিলিমিলি পুতুলের বিয়ে। মধুমালা নামে আরেকটা নাটক লিখছেন পল্লী কবি জসীমউদ্দীন, দুইটাই বাংলা সাহিত্যে সমাহারে বিখ্যাত। এরকম বহুত সাহিত্য আছে একই নামে, কয়েকজন সাহিত্যিক একই নামে কয়েক ধরনের সাহিত্য রচনা করেছেন, অথবা দুইজনের নাটক, দুজনেই কাব্য, দুজনেই উপন্যাস রচনা করেছেন। যেমন দেয়াল নামে, যেমন পদ্মা মেঘনা যমুনা, সব বাংলায় বেশ কিছু সাহিত্য আছে, একই সাহিত্য বেশ কয়েকজন সাহিত্যিক রচনা করেছেন। কি উম্মে হাবিবা, আপনার প্রশ্ন। এরপরে আসুন, রুশান রাষ্ট্রসভায় বাংলা সাহিত্য। রুশান রাষ্ট্রসভা কোনটা? বর্তমান আরাকান প্রদেশ, যেটা মিয়ানমারের আরাকান এবং চীন প্রদেশ। মিয়ানমারের এই যে আমরা যেটাকে বলি রোহিঙ্গা, রাখাইন, এই রাখাইন এবং হচ্ছে কি এই রাখাইন প্রদেশের তৎকালীন সময় 1600 শতকে এটা ছিল বাংলা সাহিত্যের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম ফর বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যের জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম ছিল। আরাকানকে বাংলা সাহিত্যের রুশান নামে অভিহিত করা হয়। আরাকান রাষ্ট্রসভায় কবিগণের মধ্যে দৌলত কাজী, মর্দন কুরেশি, মাগন ঠাকুর ও আলাউল আব্দুল করিম খন্দকার প্রমুখের নাম উল্লেখযোগ্য। কে কোন বই লিখছেন শুধু এতটুকু পড়বেন। দৌলত কাজী হিন্দু কবি সাধন রচিত প্রেম আখ্যান মৈনাসত অবলম্বনে রচনা করেছেন। সতী ময়না লুরচন্দ্রানী। এটার কাহিনী কি দরকার নেই। তার সতী ময়না গল্পের মূলে ছিল পশ্চিমা ভোজপুরি ভাষায় প্রচলিত একটি কাহিনী। তার কাব্যের নায়ক গুহারি, দেশের রাজা লুর। এতে লুরের 2 বিবাহ এবং প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। কাব্যের শেষ অংশ রচনা করার পূর্বেই কাজী মারা যান। অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন আলাউল। আলাউল কি করেন? এটাকে অসমাপ্ত করেন। আলাউলের কাহিনী কি? আলাউলের কাহিনী হচ্ছে বেশ কয়েকটা সাহিত্য আছে। তিনি পদ্মাবতী মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত থেকে রচনা করেছেন। এখানে সুখ পাখি আছে একটা। সুখ পাখি বলতে আপনি কোন পাখিকে চেনেন? বাংলায়, আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলা ভাষাভাষী, সো আপনি কোন পাখিকে চেনেন? স্যার, শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের কাহিনী কি একই? অনেকটা একই, একটাতে শুধুমাত্র বিরহ খণ্ড। একজন লিখছেন পায়রা শালিক। কি গো, আপনারা কারা? পায়রা, শালিক, তোতা পাখি, শালিক পাখি। আরো আছে, কাক চেনেন না? কাক, এটারও আনেন, সুখ পাখির জায়গায় কাক পাখি বসাই দেন, তাও তো হয়। হাঁস মোরগ যা আছে সব বলে দেন। সুখ পাখি চেনেন না? এরা কারা? সুখ পাখি, টিয়া পাখি, টিয়া টিয়া টিয়া। নোয়াখালীর মানুষ টাকাকে কি বলে? ধ্বনি পরিবর্তনের ক্লাসে পড়াবো। নোয়াখালীর মানুষ টাকাকে কি বলে? নোয়াখালীর মানুষ টাকাকে কি বলে? নোয়াখালীর মানুষ টাকাকে কি উচ্চারণ করে? হুম 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 টিয়া পাখি। এখন আসুন, হাই, এই কাক লিখছেন বেশ কয়েকজন, এই জন্যই তো বললাম। সাইফুল মালিক বদিউজ্জামান তুহফা। আলাউল বেশ কয়েকটা সাহিত্য রচনা করেছেন। এই সবগুলো সাহিত্যে আপনাকে পড়তে হবে। ফার্সি ভাষা থেকে অনুদিত তুহফা রোমান্টিক নয়, এটার নাম হচ্ছে নীতিকাব্য। আলাউল রুশান রাষ্ট্রসভার কবি। তার জীবনে মন্ত্রী মাগন ঠাকুরের প্রভাব অপরিসীম। মাগন ঠাকুরের অনুরোধে তিনি পদ্মাবতী কাব্য রচনা করেন। তাহলে দেখুন মাগন ঠাকুর কি রচনা করেছেন। মাগন ঠাকুরের এটা হচ্ছে সম্ভবত 36 বা 38তমে আসছিল এই শব্দটা। মন্ত্রী কুরেশী মাগন ঠাকুর, তিনি একজন মন্ত্রী ছিলেন। তিনি রুশান রাষ্ট্রসভার প্রধান উজির মানে মন্ত্রী। তার রচিত চন্দ্রাবতী একটা কাব্যের নাম। এক কাব্যের নায়ক ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান এবং নায়িকার নাম হচ্ছে চন্দ্রাবতী। এতে বর্ণনা করা হয়েছে কিভাবে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত নায়ক নায়িকার মিলন হয়েছিল।
বাংলা সাহিত্যে দেখবেন কোথাও নায়ক নায়িকার মিলন হয়, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে নায়ক এবং নায়িকার মিলন হয় না। নায়ক, এই অপারেটর কি আছে, একটু কাউকে ডাকেন তো। আচ্ছা, এখন আসুন, এরপরে কি আছে, কুরেশি মাগন ঠাকুর। কুরেশি মাগন ঠাকুরের শুধু চন্দ্রাবতী সাহিত্যটা গুরুত্বপূর্ণ এবং আলাউলের জন্য তিনি খুব বেশি আলাউলকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন তিনি। ওনার সাপোর্টের কারণেই আলাউল এই বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন হয়েছিলেন। আচ্ছা, এখন আসুন, এখন আসবেন হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো। আলাউল দৌলতুজির মাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন? জমিদার নিজাম শাহ। কমেন্টে এখন উত্তর দিবেন আপনি, আপনার কাজ হচ্ছে সবাই কমেন্টে একটু উত্তর দিবেন। জমিদার নিজাম শাহ। দৌলতুজির মাহরাম খান কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? যেহেতু চট্টগ্রামের পাশাপাশি আছে রাখাইন, তাহলে এটা চট্টগ্রাম হবে। চন্দ্রাবতী কি? ওই যে মন্ত্রী বাগন ঠাকুরের একটা কাব্য, মন্ত্রী বাগন ঠাকুরের একটা কাব্য। দ্রুত সবাই উত্তর দেওয়ার চেষ্টা করুন, পারলে ভালো, না পারলে যেন ভুল হলেও দিতে পারেন। দ্রৌপদী কি? মহাভারতে 5 ভাইয়ের একক কি? 5 ভাই মিলে এক বেটিতে বিয়ে করছিল, তার নাম হচ্ছে কি? দ্রৌপদী। হপ্তাপৈকর, অনেক শুনছেন, একটু আগে থেকে শুরু করে গল্পগুলো শুনতেছেন। হপ্তাপৈকর, আলাউল। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে, এটা আজকে একটা চাকরি পরীক্ষা আসছে। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেছেন? পোস্ট অফিসে আসছে আজকে এই প্রশ্নটা। ছেলেটা নাই, আচ্ছা আমি ওটা খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস নাম। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেছিলেন? তাপসমালা গিরিশচন্দ্র সেন। তিনি মুসলিম ছিলেন না, কিন্তু কোরআনের অনুবাদ করেছেন। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতার নাম কি? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতার নাম হচ্ছে দৌলত কাজী। শাহনামা মৌলিক কাব্যটি রচনা করেছেন কে? ফেরদৌস, মহাকবি ফেরদৌস শাহনামা কাব্যটি রচনা করেছেন মহাকবি ফেরদৌস। এই কাব্য রচনার জন্য তাকে দেওয়ার কথা ছিল 60,000 স্বর্ণের মুদ্রা দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এই মুদ্রা দেয়নি। না দেওয়ার কারণে তো জানেন না তো, এই 60,000 মুদ্রা সে তাকে বলছিল যতটা লাইন লাগবে আমার নামে ততটা মুদ্রা। সে লাইন লিখতে লিখতে লোভ সামলাইতে না পারে 60,000 লাইনের এক বিশাল কাব্য নিয়ে হাজিরা দিল, সান নেন, লিখাতে ফেলছো, এখন তোমার টাকা না দিলে কি করবা? ধরো ইচ্ছা মতো পিটাইলো। পিটানোর পর তার মাথার সেন্স চলে গেল। সেন্স চলে যাওয়ার পর রাজ পোশাক, ওই যে পয়েট লর্ডের যেটা রাজকীয় কবি, এই পোশাক টেনে ছিঁড়ে উলঙ্গ হয়ে সে ছুটলো। এই যে উলঙ্গ হলো, কাজী নজরুলের মতো তার জীবনটা কেন যেন বেদনার বিষাদে ভরপুর হয়ে গেল। জীবনে সারাটা জীবন কাটিয়েছেন এই উলঙ্গ অবস্থায়, তার সেন্স চলে গেছে। এখন আপনি বা আমি, আমাকে যদি বলে এই আপনাদের 50,000 টাকা দিলাম, আপনি উলঙ্গ হয়ে 1 মাইল হাঁটেন, 1 কিলো হাঁটেন, ভাই মাইরা ফেলাও, এটা সম্ভব না। কারণ যাদের মাথায় সেন্স আছে সে উলঙ্গ হয়ে হাঁটতে পারবে না। সে রাস্তার পতিতা হতে পারে, বাজারের পতিতা হতে পারে। পতিতা মেয়েকেও যদি বলে এই তোমার 500 টাকা দিলাম, তুমি এই নগরটা একটু উলঙ্গ হয়ে হাঁটো, সে বলবে যে বাবা মাফ চাই, সম্ভব না, কারণ আমার মাথার মধ্যে সেন্স আছে। আর দেখবেন রাস্তার মধ্যে 2-4 জন পাগল মাঝে মাঝে উলঙ্গ হয়ে হাঁটছে, ওকে দেখলাম আমরা চুপকে নিচু করি, কেন? ও পাগল, ওর মধ্যে কোনো কমন সেন্স নাই। এখন আসুন, এরকম হয়েছিল যেটা দেখতে পাই কাজী নজরুল ইসলাম যখন পিক্স ডিজিজ রোগে আক্রান্ত হয়, পরবর্তীতে তাকে যখন আলিপুর মেন্টাল হসপিটালে যখন নেওয়া হয়, তখন কিছুটা সময় আমরা দেখতে পাই যে ওনার অবস্থাটা এমন ছিল। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? শাহ মোহাম্মদ সাগির। আমির হামজা, আমির হামজা কে রচনা করেছেন? আমির হামজা ফকির গরিবুল্লাহ আমির হামজা। কে প্রথম কোরআন শরীফ অনুবাদ বাংলায় করেন? একটু আগে বলছি, গিরিশচন্দ্র সেন। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? ইউসুফ জুলেখা। এর আগে কোনো মুসলিম কোনো সাহিত্য রচনা করেননি। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? জয়দেব রচনা করেছেন গীত গোবিন্দ। গীত গোবিন্দ। সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী মহিলার নাম কি? মহিলা কবির নাম কি? সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী মহিলার নাম কি? চন্দ্রাবতী, কিশোরগঞ্জের কবি। মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস, কবীন্দ্র পরমেশ্বর, কে? 1 না 2? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর, তার কাব্যে পরাগালী মহাভারত নামে পরিচিত। গৌড়ের সুলতান আমাত্য শাহের সময়ে তিনি এটা রচনা করেছেন। তার পৃষ্ঠপোষকতায় পরাগল খানের পুত্র ছুটি খানের সময় এটা রচনা করেছেন। তিনি বেদব্যাস রচনা করেছেন। এখানে কি কোথাও লেখা আছে
আপনারা অনেকে উত্তর দিচ্ছেন মহাভারতের প্রথম অনুবাদক 16 শতকের কবি কবীন্দ্র পরমেশ্বর। এখানে কি বলা আছে যে শ্রেষ্ঠ কবি? বলা নেই, এটা মনে রাখবেন। কাশিরাম দাস। এইরকম ভুল করলে হবে না। আপনার প্রথমে বেশ কয়েকজন উত্তর দিয়ে দিচ্ছেন, বেশ কয়েকজন উত্তর দিয়ে দিচ্ছেন ভুল, এই জন্য এই প্রশ্নটা আবার দেখিয়ে নিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন বলুন আপনাদের কার কি কি প্রশ্ন আছে এবং এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি, একটু দয়া করে কমেন্ট করবেন। এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে অধিকাংশই কমেন্ট করার চেষ্টা করুন, আমি উত্তর পড়ে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সাথে কথা বলবেন হচ্ছে প্রথমেই মুহিবুল ইসলাম বদরগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার ভালো আছেন? জি ভালো আছি, আপনার কি অবস্থা, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার ক্লাস অনেক সুন্দর লাগলো স্যার, আপনার ক্লাস দেখলে শুধু মনে আছে। জি প্রতি শেষ হলে বুঝতে পারি নাই। স্যার আমাদের যে ভাই এক ভাই বলছিল যে লিখিতর জন্য কি বই সাজেস্ট একটু বললে ভালো হতো। লিখিত কার জন্য, আপনার না অন্য কারো? আমরা বিশেষ লিখিতর জন্য। আপনি দিবেন না নাকি অন্য দিব কেউ বলতে দিবে? কি প্রস্তুতি নেওয়ার জন্য, জি প্রস্তুতির জন্য স্যার। আচ্ছা, বিশেষ রিটেনের জন্য আপনি অগ্রদূত বইটা ফলো করতে পারেন, অগ্রদূত বইটা রচনা করতে পারেন। বিসিএস রিটেনের জন্য অগ্রদূত বই অথবা এসুরেন্স বইটা পড়তে পারেন। আমি আমার জন্য এসুরেন্সই পড়তাম, আর ওই যে টুকটাক নোটপাতি যা ছিল এইগুলো হচ্ছে আমি পড়ালেখা করতাম। হ্যাঁ, একজন লিখছেন বিহারীলাল চক্রবর্তী বিরচিত শারদামঙ্গল কে রচনা করেছেন? শারদামঙ্গল কাব্যের রচয়িতা কে? হ্যাঁ ওকে স্যার, বিসিএস রিটেনের জন্য বাংলার কোন বই পড়তে হবে? আপনি কি প্রিলি পাস করেছেন কিনা, আমার প্রথম প্রশ্ন এটা। তাহলে একটা বই, আর পাস না করলে আরেকটা বই। না স্যার। আচ্ছা, যদি পাস করে থাকেন তাহলে আপনার জন্য একটা সাজেশন, আর পাস না করে থাকলে আরেকটা। পাস না করে থাকলে আপনার আরো কিছু বই সাথে সাথে কিনবেন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক মাহবুবুল আলমের বইটা কিনতে পারেন। আছে বইটা স্যার আমার কাছে। মাহবুবুল আলম অথবা লাল্লিল দীপাবলি, কত নদী সরোবর, এই কয়টা বই আপনি সাথে রাখতে পারেন সাহিত্যের জন্য, ব্যাকরণের জন্য। আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে আপনি আমার পড়া বুঝতে পেরেছেন কিনা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। একজন কমেন্ট করছেন বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কে? দ্বিজ শ্রীধর বাংলা কাব্যের পড়ে কৃষ্ণরাম দাস, বলরাম চক্রবর্তী এরা এই বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছেন। শারদামঙ্গলের বিষয়টা বলবেন, বারবার তো বললাম। শারদামঙ্গল বাংলা সাহিত্যের আধুনিক, এই জয় চক্রবর্তী আপনি একটু কথা বলুন তো। স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে কিন্তু কিভাবে করব বুঝতেছি না, ওরাই অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। অভিজাত্য আফটারনুন স্যার। জি, বিদ্যাসুন্দর হচ্ছে সাবিরিদ খান। জি ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার এখানে মানে দেওয়া আছে অগ্রদূত বাংলা, এখানে দেওয়া আছে শারদা মঙ্গলের রচনা করছে হচ্ছে দ্বিজ মাধব, সেজন্য আর কি কনফিউশনটা হচ্ছে। শারদামঙ্গল মানে দ্বিজ মাধবের লেখা আর কি। দ্বিজ মাধবও লিখছেন, তবে এখন আপনার চাকরি পরীক্ষার অপশন দেখে আপনাকে উত্তর দিতে হবে। আচ্ছা স্যার। এটাই স্যার প্রশ্ন ছিল আচ্ছা, এটাই। ইউসুফ লিখছেন গীত গোবিন্দ জয়দেব, সংস্কৃত ভাষায় রচিত এটা একটা গ্রন্থ। জয়দেবের 12 শতকে রচিত এটা একটা গ্রন্থের নাম। কাহিনী কি একই? মারিয়াম আশরাফ লিখছেন শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী কি এক? জি না, এক না। দ্বিজ মাধবও লিখছেন। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা কোথায়। টিলের জন্য বাংলা কোন বইটা ভালো হবে? আপনার কাছে কি বই আছে আগে এটা জানতে হবে। তানজিনা সুলতানা, হালিমা খানম, আপনার কিছু একটা প্রশ্ন ছিল, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুঘল যুগ আর পাঠান যুগ, এটা অব্র স্যার এটাকে ক্লিয়ার করবে, এখানে ইতিহাস আছে। ওয়ালাইকুম সালাম, জি স্যার বলুন। ভালো স্যার ভালো আছেন? জি ভালো আছি। স্যার বলতে চাচ্ছিলাম প্রিলির জন্য কোন বইটা কিনলে ভালো হবে, মানে সাহিত্যের জন্য, জি মানে এই বাংলা সাহিত্যের জন্য কোন বইটা কিনলে ভালো হবে, কোন লেখকের কোন বইটা একটু বলতেন। আপনি অগ্রদূত কিনতে পারেন, প্রফেসর কিনতে পারেন, শিকড় কিনতে পারেন, এমপি3 কিনতে আপনার পারেন। আমাকে একটা একটু বলেন প্লিজ। অগ্রদূতটা আমার কাছে ভালো মনে হয়। সবই ভালো, তবে আমার কাছে একটু বেটার স্যার মনে হচ্ছে অগ্রদূত। এর জন্য আমার কাছে মনীষ চৌধুরীর বইটা আছে, আমাদের 10 সালের।
এটা বাধ্যতামূলক, এটা সবার জন্য লাগবে। আগামী ক্লাস থেকে যখন ব্যাকরণ পড়াবো মুনীর চৌধুরীর বই ছাড়া আমি কাউকে মিউট করব না। অন্য কোনো বই ওইটাই ব্যাকরণের ক্লাসে গ্রহণযোগ্য হবে না। স্যার ওই মুনীর 10 চৌধুরী সালেরটা স্যারের হবে তো? ব্যাকরণ বই ছাড়া অন্য কোনো বই গ্রহণযোগ্য হবে না ব্যাকরণের জন্য। স্যার 10 সালেরটা ওইটার কথা বলতেছি, ওইটা চলবে তো? জি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। তানজিনা সুলতান, ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রশ্ন ছিল যে পদ বা পদাবলী বলতে কি কি বোঝায়? স্যার এখানে এই যে আপনাদের শীট আছে আমার কাছে, ওটার মধ্যে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুর বিশেষ বিশেষ দৃষ্টি। স্যার অগ্রদূত বইটার মধ্যে আছে পদ আকারে রচিত দেবতুষ্টিমূলক রচনা। এখন স্যার দুইটাতে দুইটা আছে, এখন কোনটা দিব সেটা নিয়ে আরেকবার কনফিউশন। বলবেন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। স্যার পদ বা পদাবলী বলতে কি বোঝায়? স্যার এখানে লেকচার শিটে আছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুড় বিষয়ের বিশেষ দৃষ্টি, আর অগ্রদূত বইতে আছে স্যার পদ আকারে রচিত দেবদুস্তিমূলক রচনা। এখন প্রশ্ন দুইটাতে তো স্যার একটাই দুইটা হলো, বৈষ্ণব ধর্মের যে বিষয়গুলো কবিতা আকৃতিতে বা পদ আকৃতিতে লেখা আছে এটার নামই বৈষ্ণব পদাবলী, দুইটাই সঠিক। স্যার প্রশ্নের মধ্যে তো দুইটাই দেওয়া আছে, কিন্তু দুই বইতে দুইটা সঠিক দেওয়া আছে। তাহলে বৈষ্ণব দিবেন দুইটা একসাথে দেখলে। আচ্ছা ঠিক আছে স্যার, এইটাই দিই। জি, 9-10 বোর্ড বই মুনীর চৌধুরী রচিত যেটা আছে এটা সবার জন্য বাধ্যতামূলক, লাগবে আমার পরবর্তী ক্লাসে। যাদের কাছে এই বইটা থাকবে না ওনাদেরকে আমি মিউটও করবো না। কি? যাদের কাছে ওই বই থাকবে না আমরা সেটাকে মিউটও করবো না ওনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আমাদের ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফুয়াদ, আপনি কিছু বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাদের কয়েকজনের প্রশ্ন আমি কমেন্টে দেখে আমি মোটামুটি এটা নিশ্চিত হচ্ছি। একটু সময়, একটু সময়, দশটা না। স্যার জি বলুন। বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য কি আলাদা বই থাকবে, আর হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য আলাদা বই থাকবে? এটা তো আপনি বললেন স্যার। আমাকে বোর্ড বই লাগবে, সহজ কথা, 9-10 বোর্ড বই লাগবে। এরপরে আপনি কোন বই কিনবেন সেটা আপনার বিষয়। 9-10 এর বোর্ড বই স্যার, এটা কি বাজারে পাওয়া যাবে? জি, খুঁজে বের করবেন। মুনীর চৌধুরী বই যেটা, পদাবলীর প্রথম কবির নাম হচ্ছে বিদ্যাপতি আর পদাবলীর আদি কবি হচ্ছে চণ্ডীদাস। কে প্রশ্ন করছেন? হনর, সরি, কে? সোনিয়া সুলতানা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে দ্রুত আপনার প্রশ্ন কমেন্টে লিখবেন। আপনারা ম্যাক্সিমাম ক্যামেরা অফ করে ক্লাস করেন, এটা স্বাভাবিক না আমাদের ক্লাসের জন্য, আমাদের বিদ্যাবাড়ি সিস্টেমের বাইরে। আপনি একটু মানে কি সুসজ্জিত হয়ে, যারা বুরকা পড়েন, হিজাব পড়েন, নিকাব পড়েন, ওনারা বুরকা হিজাব নিকাব পড়েই ক্যামেরা অন রাখার চেষ্টা করবেন। আর ছেলেদের তো এই সমস্যাটা নেই যে আমার হিজাব পড়তে হবে, এরকম নেই। তবে ছেলেদের মধ্যে আজকে আমি একজনকে ব্লক করেছি, উনি খালি গায়ে বসেছে, ক্যামেরা আমি একবারে ব্লক করে দিয়েছি, ক্যামেরা একবারে বন্ধ করতে আমি বাধ্য হয়েছিলাম। মেহেদি হাসান তারিক, লেটেস্ট বাংলা ব্যাকরণ হবে না, নীতি। তারিক, তারিক আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা। হৃদয় কুমার, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আমাকে 7টাতে 10টায় আরেকটা ক্লাস আছে। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দিবে যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি। তবে প্রচুর পড়তে হবে, এই অধ্যায় সংশ্লিষ্ট যার কাছে যে বই আছে ওই বইগুলো ফলো করুন। বিসিএস প্রত্যেকটা বছর দিন থেকে দিন কি করছে যে একটু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। লেটেস্ট বই কিনবে না, বইয়ের রাইটারের নাম বলে দিছি, 2020 সাল অথবা তার পূর্ববর্তী কোনো একটা বই কিনবেন। 2020 সাল অথবা তার পূর্ববর্তী বইয়ের নাম হচ্ছে মুনীর চৌধুরী, রাইটারের নাম খুঁজে বের করবেন। মুনীর চৌধুরী আছে নাকি তারেক মঞ্জুর স্যার আছে? তারেক মঞ্জুর স্যার হলে চলবে না। শুভ্র ভট্টাচার্য। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে স্যার যে আমাদের সিটি যে পরীক্ষাটা হলো, হ্যাঁ স্যার ওইটাই স্যার দুইটা প্রশ্ন আসছিল, কিন্তু দুইটা প্রশ্নের মধ্যে স্যার একটা জিনিস স্যার আমি করতে পারি না। একটাই ছিল হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি, এটা তো বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, মধ্যযুগের বাংলা কিন্তু স্যার সাহিত্যে আর একটা প্রশ্ন ছিল স্যার মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি স্যার? এই দুটো প্রশ্ন স্যার আমি বুঝতে পারি নাই। বৈষ্ণব পদাবলী অন্যতম বা শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী, আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু স্যার মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন স্যার, অন্যতম এখানে মানে তো স্যার, শ্রেষ্ঠ, অন্যতম মানে কি স্যার অনেকের এখানে মধ্যে তো এক, যে স্যার, কয়টা আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, গুড, বেটার, বেস্ট, অন্যতর অন্যতম। স্যার হ্যাঁ, এখানে তো দেখছেন? অপশনে স্যার এই দেখছেন বৈষ্ণব আপনি, পদাবলী কোনো অপশনই ছিল না। তাহলে অপশন কি ছিল?
স্যার অপশন ছিল চতুর্দশপদী কবিতা, চর্যাপদ, ছোট গল্প, মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্য, মধ্যযুগ থেকে অপশন একটাই দিয়েছে মঙ্গল কাব্য। ও, বুঝতে পারছি স্যার, মানে অপশনের উপর এই নির্ভর করে। এই আগে জানতাম ইংরেজি বাংলা ভোকাবুলারি বুঝি না, এখন তো দেখি আপনি বাংলা ভোকাবুলারি বুঝেন না। এইরকম হলে তো বিপদ। বাংলা ভোকাবুলারি আরো বেশি করে শিখতে হবে। অন্যতম মানে কি? সবচেয়ে ভালো, অন্যতম, প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, গুড, বেটার, বেস্ট। সবচেয়ে ভালো, গুড মানে ভালো, বেটার মানে তার চেয়ে ভালো, দুইজনের মধ্যে ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো, অন্যতম মানে সবচেয়ে ভালো। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার, কেবল নতুন নতুন শুরু করছি তো। পড়তে হবে, পড়েন, পড়লেই পারবেন। প্রেমা ইসলাম দিয়ে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। প্রেমা ইসলাম কিছু বলতে যাচ্ছেন? আনমিউট অপশনে চাপ দিতে হবে। সিয়াম সরকার, আপনি মিউট আছেন। হৃদয় কুমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন, আপনাকে বলতে বলছি। আর ব্যাকরণের জন্য আমরা কি অগ্রদূত পড়বো না ওই মনির চৌধুরী স্যারটা, মানে মনির অগ্রদূত চৌধুরী কি এড়িয়ে চলবো, মানে ব্যাকরণের জন্য আমরা কি মনির চৌধুরী স্যারটা পড়বো না? ছাড়া আপনার কাছে কি আছে? স্যার অগ্রদূত আছে আর বিদ্যাবাড়ির লেকচার শিট আছে, এগুলা বাদ অগ্রদূত দিয়ে এবং কি বিদ্যাবাড়ির ব্যাকরণের জন্য আমরা লেকচার শিট কোনো মনির চৌধুরী মৌলিক বই স্যারের না। বইটা পড়বো? না, অগ্রদূত এবং বিদ্যাবাড়ির লেকচার শিট কোনো মৌলিক বই না। আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে এই দুইটা বইয়ের লেকচার শিট তো অবশ্যই লাগবে, নাহলে আপনি ক্লাস সবকিছু বুঝবেন না। আমার মৌলিক বই লাগবে, মৌলিক বই লাগবে আমার ক্লাসে, সেটা হচ্ছে 9 10 বোর্ড বই। দেখুন 9 10 বোর্ড বই পড়াইলে আমার কোনো বেনিফিট নাই। এই স্যার মারা গেছে 1971 সালের 14ই ডিসেম্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন। এইরকম না যে আমি 2 টাকা পাচ্ছি, আমার কোনো বেনিফিট নাই। শুধু আপনার বেনিফিটের জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে আমি সাপোর্ট করছি যে আপনার এই বইটা লাগবে। সো আপনারা কেউই এখানে বিকল্প খোঁজার চেষ্টা করবেন না, যদিও থাকে তবুও আপনারা এক্ষেত্রে বিকল্প খোঁজার চেষ্টা করবেন না। আর সাহিত্যের ওয়ালাইকুম সালাম। বারবার বলেছি সাহিত্যের জন্য এবং ব্যাকরণের জন্য অগ্রদূত, MP3, প্রফেসরস, শিকড় সবগুলোই ভালো, যার যেটা ভালো লাগে। তবে অগ্রদূতটা আমার কাছে মোটামুটি গোছানো মনে হয়, কারণ ওরা তথ্যগুলো আপডেট দেয়। মিলন ভাই 24 ঘন্টা কাজ করে, এই জন্য আমার কাছে আপডেট এটা মনে হচ্ছে। সো আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে বলবো, আগে গ্রামার ক্লাসের জন্য বোর্ড বই লাগবে। সাহিত্য, যেহেতু সবাই সাহিত্যের ছাত্র না, সো আপনি যে কোনো একটা গাইড বই ফলো করলেই চলবে। স্যার রিটেন আর প্রিলি একসাথে প্রিপারেশন নেওয়ার জন্য যদি কিছু সাজেশন দিতেন। রিটেন রিটেন এবং প্রিলি একসাথে প্রিপারেশন নেওয়ার জন্য যদি কিছু সাজেশন দিতেন। আপনি BCS রিটেনের একটা পুরাতন বই কিনে ফেলেন। থাকেন কোথায়? স্যার ঢাকা হাজারীবাগ। হাজারীবাগ থেকে হেঁটে হেঁটে 15 মিনিটে আসবেন নীলক্ষেত, এসে পুরাতন যে কোনো একটা বই কিনে নেবেন। তাহলে আপনার অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। পুরাতন বই কিনবেন অল্প টাকায়, 100 150 টাকায় পাবেন। আর নতুন বই কিনলে 500 টাকার বেশি লাগবে। আর বই কেনা ছাড়া বুঝবেন না যে রিটেন কি জিনিস, কেমনে আসতেছে, কিভাবে আসতেছে, এটা বুঝবেন না। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের মোটামুটি সবার প্রশ্নের পর্ব আমার শেষ হয়েছে। একজন লিখছেন, স্যার 3 জন থাকি এক রুমে, তো ক্যামেরা অন থাকে, অন করা প্রবলেম। ওকে, এটা বুঝে শুনে বলবেন, যার যত প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।